Okay, so we are on live. Hello everyone. আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার সংখ্যাটা হচ্ছে ২ এর বদলে ৩। কারণ হচ্ছে আজকে আমাদের ইনভাইটেড গেস্ট ২ জন। তো আমাদের এই যদি বলি এই টোটাল উদ্যোগটা বা যে লাইভ গুলো করেছি বা যে হায়ার স্টাডিজ নিয়ে কাজ করছি এর পিছনে মূল পারপাসটা হচ্ছে আমার একটু সোশ্যাল সায়েন্স এবং আর্টস কে প্রমোট করা। কারণ হচ্ছে এই জায়গায় আসলে ইনফরমেশন খুবই কম এবং মানুষজন অনেক কিছু জানে না। তো বাট আমাদের প্রত্যেকটি সেশনে সায়েন্সের বা স্টেমের হচ্ছে অনেক অনেক মানুষজন বিভিন্ন কোয়েশ্চেন করে সায়েন্সের সাবজেক্ট গুলো থেকে এবং আসলে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে সায়েন্সের সাবজেক্টে যাওয়ার পরিমাণটা সবচেয়ে বেশি। তো আমরা চিন্তা করছি যে ওয়াই নট এ সেশন অন স্টেম বা যদি আমি বলি যে সায়েন্সের সাবজেক্ট গুলোর জন্য। তো তাই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো যে ইউএসএ তে এমএসসি নিয়ে বা মাস্টার অফ সায়েন্স নিয়ে। আর কথা বলার জন্য আমার সাথে আছেন আতিফ হায়দার এবং অমিত কুমার রয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো হ্যালো আতিফ, অমিত, কেমন আছো? হ্যালো। ওকে, তো আমি হচ্ছে আতিফ, অমিত, আমরা হচ্ছে ওহাইও ইউনিভার্সিটিতে আছি। আমরা একই সেশনে এসেছি এবং আমাদের সেশন হচ্ছে ওহাইও ইউনিভার্সিটিতে ৩ জনই ছিলাম। সো সো বলা যায় হচ্ছে আমরা পরিচিত হচ্ছে এখানে আসার পরে। আর আমি একটু রিকোয়েস্ট করবো এখন ছোট করে হচ্ছে আতিফ এবং অমিতকে তাদের পরিচয় দেওয়ার জন্য। সো শুরু করছি আতিফ। আতিফ, তোমাকে দিন। আম, আমি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি এখন ওহাইও ইউনিভার্সিটি থেকে। দেশে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়লাম 2012 ব্যাচ, আর গ্রাজুয়েশন করেছি 2017-তে। 2 বছর চাকরি করেছি, এখন 2019-এ এখানে আসলাম 2019-এর ফলে। দ্যাটস মি। ওকে, থ্যাংক ইউ। ও, বাই দ্য ওয়ে, আমার মেজর হচ্ছে এখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আই এম ওয়ার্কিং অন সামথিং water resource, something simulation. Um, আমার প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়ার গোদাবরী রিভারের ওয়াটারশেড রিজার্ভার অপটিমাইজেশন। অমিত। আচ্ছা, আমি অমিত কুমার রায়। আমি পড়াশোনা করেছি, আমার আন্ডারগ্রেড করেছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। আর এখন মাস্টার্স করছি ওহাইও ইউনিভার্সিটিতে, আর আমার কনসেন্ট্রেশন হলো ট্রান্সপোর্টেশন। বর্তমানে আমার রিসার্চ টপিক হলো ইম্প্রোভাইজেশন অফ মিনি রাউন্ড অ্যাবাউটস অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস রিলেটেড টু ইট। তো আমি মূলত হচ্ছে এখানে যে ট্রান্সপোর্টেশন যে ইন্টারসেকশন গুলো সেগুলোর মডিফিকেশনের উপরে হচ্ছে আমার রিসার্চটা মেইনলি ফোকাস করে লাগে। তো এটাই। ওকে, ধন্যবাদ আতিফ এবং অমিত। তো একজন বুয়েটিয়ান আর একজন হচ্ছে এমএসটিএন। আর ওকে, তো আমরা একদম সরাসরি হচ্ছে তোমার ডিসকাশনে চলে যেতে চাই। ডিসকাশনে যেটা হচ্ছে, যদিও আমি যতটুকু বুঝি যে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য বা স্টেমের জন্য হচ্ছে অনেক অনেক ইনফরমেশন আছে। অলরেডি এক্সিস্টিং গ্রুপগুলোতে অনেক অনেক পোস্ট পাওয়া যায় বা হচ্ছে যারা একটু খোঁজাখুঁজি করে তারা হয়তো পাবে। কিন্তু আমাদের যেহেতু এই উদ্যোগ থেকে বা আমাদের এই টোটাল লাইফ সেশনে এই জায়গায় অনেক অনেক কোয়েশ্চেন পেয়েছি, তার কারণে যেটা বললাম একটু আগে যে তারই ধারাবাহিকতা হচ্ছে আজকে এই সেশনটি। তো শুরুটা যদি আমি একটু তোমাদের দুজনকে জিজ্ঞেস করি যে ওয়াই নর্থ আমেরিকা বা ওয়াই ইউএসএ? বিকজ লাইক তোমাদের, আমি যতটুকু জানি যে তোমাদের স্কলারশিপ মানে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনেক বেশি অ্যাভেলেবল, বাট সবকিছু বাদ দিয়ে আমেরিকায় কেন? অমিত, তোমার থেকে শুরু করছি। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি প্রিভিয়াস আগের বড় ভাইদের থেকে, যে ইউএসএ তে অন্যান্য যে কোনো দেশের থেকে স্কলারশিপ বা ফান্ডিং এর পরিমাণ অনেক বেশি। তো আমার মানে অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল হায়ার স্টাডিজ এর বাইরে। তো হচ্ছে এখানে আমার আর এরকমই প্ল্যানিং ছিল যে আমি ফান্ডিং বা স্কলারশিপ সহই হচ্ছে করব। তো সেই সুযোগটা ইউএসএ তে অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি।
আর আমার যে সিজিপিএ এটাও হচ্ছে খুব একটা একদম টপ লেভেলের না। তো হচ্ছে অন্যান্য, আমি খেয়াল করে দেখেছি অন্যান্য যে কোনো দেশের ক্ষেত্রেই হচ্ছে স্কলারশিপের জন্য বা ফান্ডিং এর জন্য অনেক ভালো অনেক হাই সিজিপিএ দরকার হয়। বাট ইউএসএ তে অনেক কম সিজিপিএ নিয়েও একটা মিডিয়াম লেভেলের একটা সিজিপিএ নিয়েও হচ্ছে ইউএসএ তে ফুল ফান্ড ম্যানেজ করা পসিবল। এই কারণে এটা একটা কারণ। এটা ছাড়াও আরেকটা রিজন হচ্ছে অ্যাটলিস্ট আমার মতে মানে ইউএসএ ইউএসএ এর যে এডুকেশন সিস্টেম স্ট্যান্ডার্ড এটা অন্যান্য যে কোনো দেশের থেকে অনেক বেশি হাই। তো ইয়া এই দুটোই হচ্ছে মেইন রিজন আর কি আমার অন্যান্য যে কোনো দেশের থেকে ইউএসএ টাকে চুজ করার। এক্স্যাক্টলি। আতিফ, সো তুমিও তো লাইক বুয়েটে ছিলা, এবং বুয়েটিয়ানরা আমি যতটুকু জানি অনেক কান্ট্রিতে যাই, ইউএসএ তো আসে, বাট তোমার রিজনটা কি ছিল আসলে স্পেসিফিক? যেমন অমিত বললো সিজিপিএ এর কোনো ব্যারিয়ার নাই, এটা একটা খুব ভালো রিজন। তো তোমার ক্ষেত্রে আসলে কোন ধরনের রিজন কাজ করে? আচ্ছা, আমার মেজর রিজন হচ্ছে সিজিপিএ একটা ম্যাটার করে, যে অনেক দেশেই ওরা হচ্ছে একটা সিজিপিএ এর প্রতি ভালোবাসা দেখায়। তো আমার আমার যেহেতু সিজিপিএ একটু কম, সো আমি চিন্তা করলাম আমেরিকা আসা যায়। আর আরেকটা কারণ হলো আমেরিকার এডুকেশন আসলে আমি আমার যতদূর জ্ঞান, আমার মনে হয় আমেরিকার এডুকেশন পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আর এখানে এখানে সব ধরনের কালচারের মিক্সচার আছে। আপনি যে কোনো ধরনের মানুষ এখানে পাবেন, কালচার সম্পর্কে শিখতে পারবেন। এটা এটা একটা ভালো দিক। আর আমার 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 ফ্রেন্ডরাও হচ্ছে গত এক বছর আগে চলে আসছে, তো ওদের সাথেও কাছাকাছি থাকতে পারবো। এটা একটা পয়েন্ট ছিল। এক্স্যাক্টলি। আমার মনে হয় প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ আসে তার বিশাল একটা পার্ট হচ্ছে বুয়েট থেকে আসে ইউএসএ তে, আমি যদি ভুল না হয়। কারণ প্রতি বছর দেখি যে একদম মানে গড় পাত্তা অনেক মানুষজন বুয়েট থেকে আসছে। এনিওয়ে, সো জানলাম যে রিজনটা কি আসলে। হয়তোবা অনেকেই ডিসিশন নিতে হেল্প করবে, অন্যান্য কান্ট্রিতে না গিয়ে যদি ইউএসএ আসতে চায় তাহলে কেন আসবে চিন্তা ভাবনা করতে পারবে। ওকে, আর এখন একটু যদি স্কোপ গুলোর কথা বলি, যে ইউএসএ কথা বললা যে ইউএসএ হচ্ছে হয়তো বা জিপি রিকোয়ারমেন্ট কম, বা তোমার ফ্রেন্ডরা এসেছে, বা অনেক মানুষজন তোমাদের ফ্যাকাল্টি বা অনেক হয়তো বা আছেন। আর যদি বলি তোমাদের যে সাবজেক্ট বা তোমাদের যে ফিল্ড, এই ফিল্ডে দিয়ে শুরু করি, পরে হচ্ছে আমরা ওভারঅল হয়তো বা সায়েন্সের স্কোপ নিয়ে কথা বলতে পারি। তো তোমাদের ফিল্ডে ইউএসএ তে আসলে স্কোপ গুলো কেমন? স্টার্টিং ফ্রম আতিফ। আচ্ছা, স্কোপ নিয়ে এখন তো করোনা ভাইরাসের কারণে অনেক কিছুটা চাকরির সংকট দেখা যাচ্ছে। আর আমার আমার মেইন প্ল্যান হচ্ছে একাডেমিক লাইনে থাকা। তো আমি চাকরি বাকরি নিয়ে একটু কমই খাটি ইদানিং। তো আর এখানে স্কোপ বলতে সবকিছু তো আসলে বলা যায়, সব যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, সো স্কোপের অভাব নাই, বাট আপনাকে ম্যানেজ করতে হবে। আর এখানে এসে আপনাকে কিছুদিন ওপিটিতে থাকতে হবে। চাকরি ম্যানেজ করলেই হলো না, আপনার জন্য তারা তারা আপনাকে ভিসা দিবে নাকি দিবে না সেটার উপর ডিপেন্ড করে। সো আপনাকে চাকরি খুঁজতে হবে এবং সেটাকে পার্মানেন্ট করতে হবে। চাকরি পাওয়া যায় সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আমি বলতে পারি যথেষ্ট পরিমাণে চাকরি আছে। আর চাকরি নিয়ে অমিত আরো ভালো বলতে পারবে আমার মনে হয়। আচ্ছা, সো গোয়িং টু অমিত, তোমার এখনকার কি মনে হচ্ছে? লাইক আমরা হচ্ছে হায়ার স্টাডিজে পার্ট টুকুতে যাচ্ছি, যেহেতু আতিফ এটাকে সরাসরি নিয়ে আসতো যে লাইক চাকরি বাজার স্কোপের কথা। তো তুমি যদি একটু অ্যাড করো, বা কেন হচ্ছে একটা স্টুডেন্ট এখানে পড়াশোনা করবেন, দেন হোয়াট? তো এখানে যদি আমাদের ট্রান্সপোর্টেশনের কথা বলি, ট্রান্সপোর্টেশন ওভারঅল সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের এখানে অনেক বেশি স্কোপ, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা একাডেমিয়াতে হোক। সিভিলের মধ্যেও আবার যে পার্ট গুলো আছে যেমন স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, এগুলোর মধ্যে ট্রান্সপোর্টেশন ওয়ান অফ দ্য টপ। লাইক এটার চাকরির স্কোপ বা পড়াশোনার আরো পড়াশোনার স্কোপ সবই অনেক বেশি। তো এখানে আমি আমার পরিচিত অনেক সিনিয়র ভাইদের দেখছি তারা এখানে মাস্টার্স শেষে বা পিএইচডি শেষে জবও করছে। আবার হচ্ছে অনেকে মাস্টার্স করে পিএইচডি করে দেন পোস্ট ডক্টরাল করে তারপরে হচ্ছে তারা একাডেমিক লাইনেও চলে যাচ্ছেন। তো
মানে আমাদের এখানে আসলে সব রকম উপায়ই খোলা আছে। আবার কেউ যদি চায় যে এখান থেকে পড়াশোনা করে সে দেশে ফিরে যাবে, দেশে ফিরে গিয়ে সে এখানে কিন্তু খুব ভালো একটা এখান থেকে পিএইচডি করে যে সে যদি দেশে ফিরে যেতে পারে তার কিন্তু খুব ভালো একটা স্কোপ আছে, কারণ ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো সবগুলোই কিন্তু নর্থ আমেরিকান ডিগ্রি। তার মানে হচ্ছে ইউএসএ বা কানাডা থেকে নেওয়া যে কোনো ডিগ্রিকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এটা পুরোপুরি নিজের গোলের উপর আর কি, যে আসলে আমি এরপরে কি করতে চাচ্ছি, মাস্টার্স এর শেষে আমি আসলে চাকরি করতে চাচ্ছি নাকি রিসার্চ করতে চাচ্ছি, একাডেমিক লাইনে থাকতে চাচ্ছি। এবং আমি জাস্ট পিএইচডি করার আগে এটা অনেক ভেবে চিন্তে যেতে হবে যে আমি আসলে পিএইচডি করতে ইচ্ছুক কিনা, আমি এটার জন্য 4 বছর 5 বছর খাটার মতো আমার সেই প্যাশনটা আছে কিনা বা সেই ধৈর্যটা আছে কিনা। আর তো সেরকমটা যদি কারো ইচ্ছা থাকে তাহলে সে ডেফিনেটলি শেষে পিএইচডির দিকে যাবে। আর আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে জব পাওয়ার থেকে এখানে কম্পারেটিভলি টাফ, তো জব পাওয়ার থেকে পিএইচডি তে ফান্ড পাওয়া তুলনামূলক ইজি। আর যদি তুমি এখান থেকে যদি আপনি এখান থেকে মাস্টার্স করে ফেলেন এরপর তো ব্যাপারটা আরো ইজি হয়ে যায়। সে কারণে হচ্ছে এটা ভেবে চিন্তে এখানে পড়াশোনা করে টরে আরো হচ্ছে সবাই ডিসিশন নিতে পারে আর কি, যে আমি আসলে এখানে চাকরি করতে চাই নাকি পড়াশোনা করতে চাই। তো দুটো অপশনই তার খোলা থাকে। ওকে, ওকে, সো অমিত, এক্সেলেন্ট। তুমি যদি কাইন্ডলি একটু হেডফোনটা লাগাতে, সামহাও কোনো একটা ইকো হচ্ছে মনে হয়। সো আমি হচ্ছে একটু লাইক ওকে। পরের সেকশনে যাই। সো আতিফের কাছেই লাইক চলে যাই আর কি। আতিফ, তো তোমাদের লাইক স্টেমের সাবজেক্ট গুলোতে ওভারঅল বা তোমার সাবজেক্টে ইয়ে কেমন, লাইক যদি আমি বলি যে মাস্টার্স এর ক্ষেত্রে, তাহলে তোমাদের রিকোয়ারমেন্টস গুলো কেমন থাকে ইউনিভার্সিটি থেকে, যে মাস্টার্স অ্যাডমিশন উইথ ফান্ডিং এর জন্য তোমাদের ধরো কি কি চাই ইউনিভার্সিটি গুলো থেকে ওভারঅল? আচ্ছা, এটা তো আসলে ইউনিভার্সিটি হিসেবে ভ্যারি করে। তো কিছু ইউনিভার্সিটি, খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো জিআরই রিকোয়ারমেন্ট, টোফেল রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, সিজিপিআর রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। ভার্সিটি যেটা চায়, জিআরই স্কোর চায়, টোফেল স্কোর চায়, আর সিজিপিএ, আর আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ভালো, চাকরির এক্সপিরিয়েন্স থাকলে ভালো। এখন জিআরই রিকোয়ারমেন্ট জিনিসটা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি ভাবতাম যে 320-এর নিচে জিআরই পাইলে আমার আর আমেরিকা যাওয়া হবে না, এরকম ভাবতাম। বাট ঘটনাটা আসলে এটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু সত্য। বাট আপনি হয়তো 300 জিআরই স্কোর দিয়েও কোনো কোনো ইউনিভার্সিটিতে সুযোগ পেতে পারেন এবং ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারেন। আর টোফেলের ব্যাপারটা, টোফেলের স্কোর 90+ হওয়া, বাট 80+ হলেও আপনি ফান্ড ম্যানেজ করতে পারবেন। আর সিজিপিএ আসলে অনেক বেশি ভ্যারি করে, এটা আপনি ভালো হলে ভালো, বাট কম হলে 3 এর উপরে হওয়া ভালো, এটাই। ওকে, সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে হচ্ছে একটু রিকোয়েস্ট করব যে আপনাদের সেশনটি একটু শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, যারা হচ্ছে স্টেমে পড়াশোনা করতে আসতে চায়, এবং আপনাদের ইউনিভার্সিটি যেসব ফ্রেন্ডরা আছে তাদের সাথে শেয়ার করবেন। তো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে অনেক বেশি মানুষকে একই ইনফরমেশন গুলো পৌঁছিয়ে দেয়, আপনারা যত বেশি শেয়ার করবেন তত হচ্ছে একজন স্টুডেন্ট জানবে যে আসলে আসার প্রসেসটা কি, এবং একটা সেশন থেকে অনেক বেশি লাভবান হবে। সো অমিত, তোমার আসলে আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করার আছে কিনা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, যে আর কোন এক্সট্রা কোনো কিছু দেখে কিনা? আমরা জিএর কথা জানলাম, টোফলের কথা জানলাম, তো আর কোনো কিছু কি তোমার অ্যাড করার আছে কিনা এখানে? এই ব্যাপারে যদি বলতে হয়, আমি যদি অন্যান্য ফোর্থ ইয়ার বাদে অন্যান্য কারোর কথা বলি, কারণ আমি প্রায়ই হচ্ছে এই ধরনের নক পাই যে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে আছে, সে আমাকে নক দিচ্ছে বলছে যে ভাই কিভাবে বাইরে হায়ার স্টাডিতে জন্য প্রিপারেশন নিবো, বা সেকেন্ড ইয়ারের থেকে নক দিচ্ছে বা থার্ড ইয়ারের থেকে নিচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন এই মুহূর্তে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করারই দরকার নাই, কারণ সিজিপিএ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার সিজিপিএ কম ছিল, এই কারণে আমি ব্যাপারটা জানি যে মানে কম সিজিপিএ ফান্ড ম্যানেজ করাটা কতটা কঠিন। তো যারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড ইয়ারে আছে তাদের জন্য হচ্ছে মানে এখন মূল ফোকাস হওয়া উচিত যে তুমি রেজাল্টটাকে ঠিক রাখো। আর কারণ
এই রেজাল্টটা ঠিক করার জন্য তুমি জাস্ট এই 4 বছর সময়ই পাবা, এরপরে কিন্তু আর এটা ঠিক করার জন্য কোনো সময় পাওয়া যাবে না। আর এইটা একবার চলে গেলে এরপরে আর এটা ঠিক করার কোনো সুযোগ নেই। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে আছে তারা হচ্ছে আপাতত সিজিপিএটা নিয়েই ফোকাস করুক। এখন যারা ফোর্থ ইয়ারে আছে তারাও অফকোর্স ট্রাই করবে, যে তাদের তো অলমোস্ট সিজিপিএটা ডিটারমাইন হয়েই গেছে যে তারা ওভারঅল কত কি লেভেলে থাকবে, কিন্তু এরপরও চেষ্টা করবে যতটা সম্ভব উপরে নিয়ে যাওয়ার, অ্যাটলিস্ট এর উপরে নিয়ে যাওয়ার। আর এখানেও বলে রাখি, যাদের যে নিচে আছে তাদেরও যে এই সম্ভাবনাটা নাই এমন না, প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা এর নিচে কম সিজিপিএ নিয়েও এখানে আসতে আসতে পারছে। তো যাদের হচ্ছে অলরেডি সিজিপিএ একটা মিডিয়াম লেভেলের বা এভারেজ লেভেলের, তাদের ক্ষেত্রে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, তারা কিন্তু তাদের প্রোফাইলের অন্যান্য দিকগুলো ইমপ্রুভ করতে পারে। অন্যান্য সিজিপিএ ছাড়াও এখানে আরো অনেক ফ্যাক্টর আছে, কারণ তারা ওভারঅল প্রোফাইলটাকে এখানে বিবেচনা করা হয়। তো এরকম আর কি কেউ আছে যে জিআরই প্রোফাইলে একটা ভালো স্কোর করা। তো জিআরই টোফেল এটা একটা উপায়। এটা ছাড়া জিআরই আর টোফেল পরীক্ষা দেওয়ার পরের স্টেপ হবে যে প্রফেসরদের ইমেল করা, প্রচুর পরিমাণে প্রফেসরদের ইমেল করতে হবে। আমার রিলেভেন্ট যে সাবজেক্টের যে প্রফেসর আছে তাদের একটা লিস্ট বানাতে হবে এক্সেলে। আর এই লিস্টটা আমি কোথা থেকে পাবো? ইউনিভার্সিটি যে প্রফেসরদের লিস্ট, সেটা আমি এটার জন্য আমাকে আগে ইউনিভার্সিটি লিস্ট রাখতে হবে। ইউনিভার্সিটির লিস্ট হচ্ছে আমরা যে কোনো রকম লিস্টই চাইলে ফলো করতে পারি। ইউএস নিউজ র্যাঙ্কিং এর লিস্ট আছে, বা টাইমস হায়ার এডুকেশনের লিস্ট আছে, কিউএস র্যাঙ্কিং আছে। এগুলো থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে ফিল্টার করলেই হচ্ছে আমার সেই স্পেসিফিক সাবজেক্টের যে লিস্টগুলো সেটা আমরা পেয়ে যাব। এটার পরে আমরা সেখান থেকে আমরা প্রফেসরদের প্রোফাইল গুলো ঘেরে দেখবো কাদের প্রোফাইল আমাদের সাথে মিলে। আর সেই অনুযায়ী আমরা প্রফেসরদের একটা লিস্ট বানাবো, এবং তাদেরকে তাদেরকে হচ্ছে এক একদিন আমরা ইমেল করা শুরু করব। আর এই ইমেল গুলো থেকে হচ্ছে আমি যত বেশি ইমেল করব আমার কিন্তু তত পজিটিভ রিপ্লাই পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। আর এটা ছাড়া আরো কিছু আরেকটা ফ্যাক্টর আমরা অ্যাড করতে পারি, সেটা হলো যত বেশি পারো পেপার পাবলিশ করা, বা কনফারেন্স পেপার বা জার্নাল পেপার যেটাই হোক। আন্ডারগ্র্যাডের যে রিসার্চ আছে সেটাকে হচ্ছে আমার যদি একটা পাবলিকেশনে হিসেবে দেখাতে পারি, সেটা আমার ওভারঅল প্রোফাইলটাকে বুস্ট আপ করতে অনেক বেশি হেল্প করবে। আর এটা ছাড়াও আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অনেকে দেখা যায় যে অনেক অ্যাম্বিশিয়াস করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, বা ইউনিভার্সিটির র্যাঙ্ক বুঝে, বা কোন ইউনিভার্সিটির সাবজেক্টটা কত ভালো সেটা দেখা যায় অনেকে সেটা খেয়াল করে না। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর যদি কেউ সম্ভব হয়, এটা অনেক সময় ম্যানেজ করা পসিবল হয় না, যে যদি সম্ভব হয় যে কোনো একটা জায়গায় রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করা, যে আমি কোনো একটা জায়গায় বা আরএ হিসেবে কিছুদিন কাজ করলাম, সেটা আমার নিজের ভার্সিটিতেও হতে পারে, বা অন্য কোনো ভার্সিটিতে বা অন্য কোনো রিসার্চ ইনস্টিটিউটে যদি সুযোগ পাওয়া যায়। তো এরকম এটা যদি পসিবল হয়, তো এই ব্যাপারগুলো কিন্তু প্রোফাইলের যে সিজিপিএ যে ঘাটতিটা সেটাকে অনেকটাই পূরণ করে দেয়। তো এই ব্যাপারগুলোই মূলত হচ্ছে হেল্প করে পুরো প্রোফাইলটাকে তৈরি করতে। অ্যাকচুয়ালি মানে সিজিপিএ কম হলেই আসলে মানে পুরো আশাটা শেষ হয়ে যায় না। এই ব্যাপারগুলো ইমপ্রুভ করার মাধ্যমে কিন্তু কেউ একজন নিজেকে হায়ার স্টাডিজ এর জন্য প্রস্তুত করে তুলতে পারে। ওকে, এক্সেলেন্ট। আমরা হচ্ছে আহ, জানলাম যে আসলে কি কি ফ্যাক্টর গুলো কাজ করে বা রিকোয়ারমেন্টস গুলো কি কি ইন জেনারেল, এবং এটাও জানলাম যে আসলে একটা সিজিপিএ কম হওয়া মানে মানে সম্ভাবনা শেষ তা না, বা যে স্কোর একটু কম হওয়া মানে যে সব শেষ তা না, বরঞ্চ অন্যান্য সেশনে বলেছি তার আমি বুঝলাম যে স্টেমের জন্য সেম এখানে, যে লাইক একটা যদি কম থাকে আরেকটা দিয়ে ব্যালেন্স করা যায়। সিজিপিএ কম থাকলে তো জিআরই ভালো স্কোর দিয়ে ব্যালেন্স করা যায়, বা যেহেতু সিজিপিএ, যেটা অমিত একটা খুব ভালো মানে পয়েন্ট তুলে এনেছে, সিজিপিএ তো আসলে লিমিটেড টাইম, রাইট? অনার্স শেষ হয়ে গিয়েছে, বা তারপরে তো আপনার সাথে সিজিপিএ নিয়ে কিছু করার নেই, বাট করার আছে হচ্ছে আপনার লাইক জিআরই নিয়ে, টোফেল নিয়ে, বা হচ্ছে এসওপি নিয়ে, রাইট? সো আই থিঙ্ক এই পয়েন্টটা যারা দেখছেন আমাদের করে আশা করি বুঝবেন। আর এরপর হচ্ছে অমিত বা আতিফ দুজনের যে কোনো একজন যদি একটু আমাকে বলতো যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা সোশ্যাল সায়েন্স হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমরা হচ্ছে প্রফেসরকে হচ্ছে মাস্টার্স এর জন্য আসলে ইমেল করতে হয় না। মানে প্রফেসর ফান্ড দেয় না, বরঞ্চ আমাদেরকে ফান্ড দিচ্ছে ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি। তো আমরা হচ্ছে কোনো প্রফেসরকে কনভিন্স করার মতো কোনো কিন্তু ইস্যু আমাদের থাকে না, বা প্রফেসর আমাকে ল্যাবে নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যাপ্লাই করি। গ্রেড কোঅর্ডিনেটর যিনি থাকেন উনি হচ্ছে ইউজুয়ালি
জিনিসগুলো ডিল করেন, এবং উনি হচ্ছে আমাদেরকে জানান যে হচ্ছে ওকে, সো তুমি ফান্ড পেতে যাচ্ছ। যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট হচ্ছে ডিসিশন নেই সেন্ট্রালি বসে, বাট তোমাদের ক্ষেত্রে হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হয়। এবং যতটুকু জানি তোমরা হচ্ছে প্রফেসরের সাথে অনেক দিন ধরে কমিউনিকেট করে একটা জায়গায় এসে বা ওনার রিসার্চ ইন্টারেস্ট বুঝে ব্যাপার স্যাপার আমি জানি কি কি জানি আছে। সো যদি একটু আতিফের কাছে যদি শুরুতে একটু যাই, তাহলে হচ্ছে প্রফেসর ম্যানেজের ব্যাপারটা কিভাবে করা যায়, এবং বা তুমি কিভাবে করেছো, তোমার এক্সপিরিয়েন্সটা। আচ্ছা। আচ্ছা, আমি আমি অ্যাপ্লাই করেছিলাম 2019-এর ফলের জন্য। আমি ইমেল দেওয়া শুরু করেছি 2018-র সেপ্টেম্বর অক্টোবরে। তো এখন স্টেমের ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনি তো জেনারেলি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবেন। তো আপনাকে প্রথমে আপনি প্রফেসরের সাথে যদি কন্ট্যাক্ট করেন, প্রফেসর যদি আপনাকে পছন্দ করে, তাহলে সে হচ্ছেন ভার্সিটিতে আপনাকে রিকমেন্ড করতে পারবেন। তখন আপনার জন্য অ্যাডমিশন পাওয়াটা সহজ হবে এবং পরবর্তীতে ফান্ড পাওয়াটাও সহজ হবে। এখন আমি ইমেল করা শুরু করেছিলাম সেপ্টেম্বর থেকে। ইমেল লেখা একটু সময় দিতে হবে ব্যাপারটার জন্য, যে আমি কি আমার প্রোফাইল কি এবং আমি কেন প্রফেসরের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, এগুলোই স্বল্প কথায়। আর সেপ্টেম্বরে আমি ইমেল দেওয়া শুরু করার পরে রেসপন্স পেতাম 10 ইমেল পেতাম, বা 6টা-7টা ইমেল দিলে একটা রেসপন্স পেতাম। তো নর্মালি আপনার রেসপন্সের রেশিও 1:25 হতে পারে, 1:5-6 হতে পারে। এটা এটা আসলে এটা হতাশ হওয়ার ব্যাপার না যে আমি রেসপন্স পাচ্ছি না। হয়তো এটা আসলে আপনি যখন ইমেল দিচ্ছেন ওইটা হয়তো তার রেসপন্স করার সময় না। প্রফেসররা হয়তো ওই সময় অন্য কোনো কাজে বিজি থাকে, অথবা তিনি হয়তো প্ল্যান করে রেখেছেন যে সব ইমেলগুলো জমিয়ে রাখলাম, পরে কোনো এক সময় রিপ্লাই দিলাম। তো এমনও হয় যে আমি ইমেল দিয়েছি, তার 3 মাস পরে কোনো প্রফেসর রিপ্লাই দিল। এটা অমিত মনে হয় অনেকদিন পরে তাকে রিপ্লাই দিয়েছে প্রফেসর। তো এখন আমি ইমেল দিয়েছিলাম মোটামুটি 700-র মতো, 700 হবে না, বা 500-র উপরে। তো ওর মধ্যে থেকে আমি 8 জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। তো পজিটিভ রেসপন্সগুলো বাছাই করে করে 8 জায়গায় অ্যাপ্লাই করা হয়েছিল। তো এখন ইমেল দিতে হবে প্রতিদিন। আমি নিয়ে বসতাম অথবা স্কেডিউল করে রাখতাম ইমেলগুলা। প্রতিদিন হয়তো 10টা-15টা করে ইমেল পাঠাতাম। এখন ইমেল দুইভাবে পাঠানো যায়। আপনি শুধু একজন প্রফেসরের জন্য স্পেসিফিক্যালি খুব সুন্দর করে একটা ইমেল রেডি করতে পারেন, অথবা একটা জেনারিক ইমেল রেডি করে জাস্ট কিছু বিষয় চেঞ্জ করে দিয়ে গণহারে পাঠাতে পারেন। এখন কোনটা যে আসলে কোনখানে গিয়ে কাজ করে সেটা আসলে কেউ বলতে পারে না। তো আপনি আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটাই ট্রাই করবেন। দুইটাই আসলে ইফেক্টিভ। ওকে, এই এই আর কি ইমেল দেওয়ার প্রসেস। এটাই আমার মনে হয় যে অনেক আগে থেকে শুরু করতে হয়। আপনি প্ল্যান করে রাখবেন কোন সেমিস্টারে যেতে চান, তারপর জাস্ট ইমেল করতে থাকতে হবে। আমি লাস্ট ইমেল করেছি মার্চ পর্যন্ত, সেপ্টেম্বর থেকে মার্চ, প্রায় 6-7 মাস ধরে। হিউজ, লাইক 500-700 ইমেল মানে তো এনিওয়ে। হ্যাঁ, ব্যাপারটা 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 অনেক অনেক বেশি ধৈর্যের। ধৈর্যের ব্যাপার। ওকে। আর অমিত, তোমার কাছে যদি আসি, ইমেল নিয়ে তুমি বলবো, বাট তার আগে এই যে প্রফেসর খুঁজে বের করার যে ব্যাপারটা, মানে এক একটা ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্ট, বা ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ট্রাই করেছো, বাট অনেক অনেক ডিপার্টমেন্ট, অনেক অনেক ইউনিভার্সিটি ট্রাই করেছো, বাট এক একটা ইউনিভার্সিটিতে দেখা যায় এক একটা ডিপার্টমেন্টে অনেক প্রফেসর থাকে, রাইট? ধরো 15, 20, 25, 30। তো সেই ক্ষেত্রে তুমি কোন প্রফেসরকে ইমেল করেছো, বা তোমার প্রফেসর কিভাবে চুজ করেছো ইমেল করার জন্য? এবং এটা হচ্ছে একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে এট এ টাইম একই ডিপার্টমেন্টে মাল্টিপল প্রফেসরকে ইমেল করা যায় কিনা। এই ইস্যুটা হচ্ছে অনেকেই লাইক রেজ করে, যে আসলে আমি কি করব, যে এট এ টাইম 5 জনকে ইমেল করে দিব একই ইউনিভার্সিটি একই ডিপার্টমেন্টে, না কিভাবে আগাবো? তো ফার্স্ট অফ অল তোমার প্রফেসর চুজ করে কাদেরকে ইমেল করবো। সেকেন্ড অফ অল হচ্ছে মাল্টিপল প্রফেসরের সাথে অ্যাপ্রোচ করার জায়গাটা একটু কথা বলো। ওকে, আমি এই প্রসেসটা শুরু করেছি প্রায় 2018-এর সেপ্টেম্বরের দিকে। আমি 2018-এর আগস্টে হচ্ছে জিআরই পরীক্ষা দিয়েছিলাম। তো
আমি মানে প্রফেসরদেরকে ইমেল করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি জিআরই টোফেল দুইটা স্কোরেরই দরকার হয় না, অনলি জিআরই স্কোর হলেই হয়, তখন থেকেই ইমেল শুরু করা যায়, কারণ প্রফেসররা মেইনলি আমার জিআরই স্কোরটাতেই বেশি ইন্টারেস্টেড, জিআরই স্কোর এবং সিজিপিএ। তো তখন থেকেই হচ্ছে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করতাম, ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো অনেক আগে থেকেই ঘাটাঘাটি করতাম, কিন্তু প্রফেসরদের যে লিস্টটা ওটা হচ্ছে এরপরে আমি জিআরই এক্সাম দেবার পর থেকে বানানো শুরু করেছি। তো আম, এটা একটা এখন ইউনিভার্সিটির যে লিস্ট সেটা পাবার ক্ষেত্রে আমাদের বড় ভাইরা অনেক হেল্প করেছেন, তাদের কাছে অলরেডি ইউনিভার্সিটি লিস্ট গুলো ছিল। এটা ছাড়াও আমি নিজেও হচ্ছে খুঁজে দেখেছি, আমি অলরেডি ওয়েবসাইট গুলোর কথা বলেছি, ইউএস নিউজ, টাইমস হায়ার এডুকেশন এন্ড কিউএস র্যাঙ্কিং, এইগুলোই হচ্ছে আমি মেইনলি ফলো করেছি আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা বোঝার জন্য। তো ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে আমি হচ্ছে, যেহেতু আমার সিজিপিএ এভারেজ লেভেলের, সো আমি মিডিয়াম, লোয়ার মিডিয়াম, ইভেন আনর্যাঙ্কড যেসব ইউনিভার্সিটি আছে সেগুলো হচ্ছে খুঁজে বের করেছি। আমি এগুলোতে আগে ইমেল পাঠিয়েছি এবং এগুলো থেকে আমি প্রফেসরদের আগে খুঁজে বের করেছি। তো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি যদি একাডেমিক্স, এটা এক এক ইউনিভার্সিটি ওয়েবসাইটে এক এক নামে থাকে, একাডেমিক্স বা ডিপার্টমেন্টস এরকম সেকশনে যাই, এরপর সেখানে পিউপল বা পিউপল অ্যান্ড স্টাফ বা একাডেমিক পার্সনস এরকম ট্যাবে গেলে কিন্তু এই ডিপার্টমেন্টের যে প্রফেসরস বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস আছে তাদের লিস্ট গুলো পাওয়া যায়। এবং সেখানে আমি প্রত্যেকটা প্রোফাইলের, কোনো কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা যায় যে তাদের কনসেন্ট্রেশন বা মেজর ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে, যে সিভিলের ভেতরে ট্রান্সপোর্টেশন বা এনভায়রনমেন্ট এরকম। আর কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা ভাগ করে দেওয়া থাকে না, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রফেসরের প্রোফাইলের ভেতরে ঢুকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি তার স্পেশালিটিটা কি। তো আমি অ্যাকচুয়ালি এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি এবং সেখান থেকে দেখেছি যে কার রিসার্চ প্রোফাইল পুরোপুরি আমার সাথে মেলে। এখন বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, যে ম্যাক্সিমাম আমাদের রিসার্চ এখনো ইউএস এর লেভেলের হয় না, তো একদম রিলেভেন্ট রিসার্চ খুঁজে পাওয়া খুবই টাফ। স্টিল আমরা চাইলে কিন্তু কিছুটা হলেও মিল বের করতে পারি, বা অ্যাটলিস্ট কোনো না কোনো প্রফেসরকে অবশ্যই পাওয়া যায় যার সাথে আমার রিসার্চ মিলতেছে, অ্যাটলিস্ট কনসেন্ট্রেশনটা মিলতেছে। সো আমি এভাবে করে অ্যাটলিস্ট খুঁজে বের করেছিলাম যে অ্যাটলিস্ট ট্রান্সপোর্টেশনের কোন কোন প্রফেসর আছে, আর তাদের আমি একটা লিস্ট বের করেছিলাম, লিস্ট তৈরি করেছিলাম এক্সেলে, এবং তাদের মধ্যে থেকে যাদের রিসার্চ সাথে পুরোপুরি ভাবেই মিলে যায় তাদেরকে আমি প্রায়োরিটাইজ করেছি, তাদেরকে আমি ঠিক করেছি যে হ্যাঁ উনাকে আমি আগে ইমেল দিব এবং উনাকে আমি ইমেলটা ডিটেইলড ওয়েতে দিব। যেমন আতিফ ভাইয়া যেটা বলেছেন যে প্রফেসরদের ইমেল দুইটা উপায়ে করা যায়, যে একটা একটা খুবই জেনারিক ইমেল দিয়ে অনেকজনকে ইমেল করা যায়, অথবা কোনো খুবই কম পরিমাণে ইমেল পাঠানো যায় কিন্তু খুবই ডিটেইলড এবং খুবই স্পেসিফিক ইমেল পাঠানো যায়। সো আমি এক্ষেত্রে চেষ্টা করতাম দুটারই একটা ব্যালেন্স রাখার, যাদের সাথে আমার রিসার্চ পুরোপুরি ভাবে মিলে যায় তাদেরকে আমি খুব ভালো মতো স্টাডি করতাম, তাদের পেপার গুলো পড়তাম, তাদের যখন ইমেল করতাম তাদের পেপার গুলোর কথা মেনশন করতাম যে এই পেপারটি আমি পড়েছি, এটি আমার ভালো লেগেছে, আর এই রিসার্চের সাথে এই পেপারের সাথে আমার রিসার্চ অনেকটাই মিলে যায়, সো আমার এই লাইনেই হচ্ছে ফার্দার কাজ করার ইচ্ছা আছে। তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রফেসরদের লিস্ট করতাম এবং প্রায়োরিটি অনুসারে আমি তাদেরকে ইমেল করতাম, যে আমি তাকে হচ্ছে আগে ইমেল দিব, তার রেসপন্স হওয়াটা আমার জন্য সব থেকে বেশি জরুরি। আর এটা ছাড়াও আমি যদি ওই ইউনিভার্সিটির তার থেকে যদি অন্য কারো কোনো রিপ্লাই যদি না পেতাম, সেক্ষেত্রে আমি যাদের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট হালকা পাতলা মিলে তাদেরকেও আমি ইয়ে করতাম। অথবা দেখা যেত যে আমার সিভিলের ছাড়াও মেকানিক্যালের কারোর সাথে টুকটাক আমার মিলে যাচ্ছে, তাদেরকেও ইমেল দিতাম। এনভায়রনমেন্ট বা স্ট্রাকচার তাদের সাথে আমার রিসার্চ কিছুটা হলেও মিলতেছে, তাদেরকেও ইমেল দিতাম, কারণ ইউ হ্যাভ টু টেক দোজ চান্সেস। আর যেটা আপনি বললেন যে একই ইউনিভার্সিটির দুই মাল্টিপল প্রফেসরকে ইমেল করা যাবে কিনা, তো এটা করা যাবে সেক্ষেত্রে যদি আমি কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা প্রফেসরের থেকে ইমেইল রিপ্লাই না পাই, আর সেটা যদি দেখা যায় যে সেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, অন্তত 2 সপ্তাহ মতো ওয়েট করা উচিত একই ইউনিভার্সিটির দ্বিতীয় কোনো প্রফেসরকে ইমেল করার জন্য। তো এর পরে আপনি অন্য কোনো প্রফেসরকে ইমেল করবেন, তার 2 সপ্তাহ পরে অন্য কোনো প্রফেসরকে ইমেল করবেন। ইন দি মিন টাইম আপনি
অন্যান্য ইউনিভার্সিটি যে প্রফেসরদের আপনি লিস্ট করে রেখেছেন তাদেরকে ইমেল করবেন। এভাবে করে কিন্তু আপনি যদি মানে ডেট গুলো যদি নোট করে রাখেন যে আমি এই প্রফেসরকে এত তারিখে ইমেল করেছি, ওই প্রফেসরকে এত তারিখে, এভাবে করে কিন্তু আপনি ডেইলি চাইলেই 10 থেকে 15টা ইমেল করতেই পারেন। কারণ ইউএসএ তে ইউনিভার্সিটির অভাব নেই, আপনি অন্তত 100টা ইউনিভার্সিটি পাবেন যেগুলো আপনার র্যাঙ্কিং এর সাথে যায় বা প্রোফাইলের সাথে যায়, আর এগুলো থেকেও অ্যাটলিস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই 4টা 5টা করে প্রফেসর পাবেন যারা আপনার রিসার্চের সাথে মিলে। সো অন্তত 500 600 ইমেল ইজিলি করা যায়। সো আপনার জাস্ট হচ্ছে ওই এক্সেলের ডেটটাও নোট করে রাখতে হবে, আর সেক্ষেত্রে আপনি তাহলে আপনার এটা ট্র্যাক করা ইজি হবে আপনি একটি ইউনিভার্সিটির 2টা প্রফেসরকে একই সাথে ইমেল দিচ্ছেন কিনা। আপনি হচ্ছে ওই ডেটটা চেক করে আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর হচ্ছে একই ইউনিভার্সিটির মাল্টিপল প্রফেসরকে ইমেল দিতে পারেন। ওকে, চমৎকার। সো মোটামুটি আমরা জানলাম যে টোটাল প্রফেসর সিলেক্ট করা থেকে ইমেল করা পর্যন্ত ব্যাপারগুলো কেমন। আর এখন যদি একটু চলে আসি হচ্ছে ফান্ডিং এর ক্ষেত্রে, যেটা বললা যে হচ্ছে 400 500 600 ইউনিভার্সিটিতে তুমি ইমেল করছো। সো এবং আতিফ একটু আগে বললো যে এইখান থেকে 7 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যে জায়গাটা, সেটা আই থিঙ্ক বেসড অন ফান্ডিং। সো আতিফ, এটা কি বেসড অন ফান্ডিং, রাইট? লাইক গ্রিন সিগন্যাল যে তোমাকে আমরা ব্যাপারটা কেমন আসে? এটা 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 প্রথমে আসলে ডিপেন্ড করে, আপনি প্রেডিক্ট করবেন। প্রফেসর হয়তো সরাসরি বলে দেবে আপনাকে যে আপনাকে সে ফান্ড দিচ্ছে কিনা, অথবা যদি নাও বলে আপনাকে প্রেডিক্ট করতে অ্যাজিউম করতে হবে যে তার রেসপন্সটা আসলে কেমন ছিল। তার রেসপন্স যদি আপনার কাছে মনে হয় যে সে আপনাকে ফান্ড দেবে এরকম ইঙ্গিত করছে, তাহলে আপনার অ্যাপ্লাই করা উচিত। ওকে। সো এখন হচ্ছে এই যে ফান্ড দিবে সেই জিনিসটাকে সেটাকে সরাসরি বলে যে দেখো আমি তোমাকে ফান্ডিং দিব বা ল্যাবে নিব, তুমি অ্যাপ্লাই করো, ব্যাপারটা কি এমন নাকি হচ্ছে ইমেলের টোন থেকে বা ইমেলের ওভারঅল অবস্থা দেখে বোঝা যায়? আহ, দুটাই দুইটাই আসলে এরকম হয় যে সে বলল যে আমি তোমাকে নিতে ইচ্ছুক, তুমি অ্যাপ্লাই করো, অথবা সে শুধু বলল যে তুমি অ্যাপ্লাই করো, আমাদের অনেক ফান্ড আছে। ওকে। তো এখন আপনি এরকম রেসপন্স পেলে যেটা করবেন সেটা হলো, সেকেন্ড রেসপন্সটা ধরেন বললো যে অ্যাপ্লাই করো, আমাদের কাছে ফান্ড আছে, হয়তো পেতে পারো। এখন আপনি পরিচিত, ওই ইউনিভার্সিটিতে পরিচিত কেউ বা অপরিচিত কেউ, বাঙালি কোনো বড় ভাই যদি থাকে তাকে নক করতে পারেন, অথবা এটা জাস্ট কিছু রিসার্চ করে বের করতে পারেন যে আসলে সেই ইউনিভার্সিটিতে কিরকম ফান্ড আছে, বা ওই প্রফেসরের এরকম রেসপন্স হলে কি করা উচিত। এটা 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 একটু খুঁজে বের করতে হবে, অথবা জাস্ট অ্যাপ্লাই করে দিতে পারেন যদি মনে হয়। বাট আমার মনে হয় কিছু গবেষণা করে তারপরে অ্যাপ্লাই করাটাই ভালো, কারণ এরকম অনেক অনেক প্রফেসরই আসলে বলে যে অ্যাপ্লাই করো, পরবর্তীতে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাডমিশন হওয়ার পরে বললো যে আমি মাস্টার্সে ফান্ড দেবো, আমি পিএইচডিতে ফান্ড। এখন তারা তারা এই কথাগুলো অনেক সময় আগে বলে না। এখন আমি যেরকম অনেককে ইমেল দিচ্ছি, সবাইকেই বলছি যে আমি আপনার কাছে যেতে চাই, আপনার কাজ আমার পছন্দ। প্রফেসররাও অনেক অনেক স্টুডেন্টকেই হয়তো রিপ্লাই দেয়, অনেকেই বলে যে অ্যাপ্লাই করো। এখন সবার অ্যাডমিশন হয়ে গেল, তারপরে তাদের মধ্যে থেকে হয়তো চুজ করে যে আমি একে নিব নাকি একে নিব না। তো আমি প্রফেসরের রেসপন্স থেকেই বলে দিতে পারি না যে আমি ফান্ড পাবো নাকি পাবো না, অ্যাডমিশন পাবো নাকি পাবো না। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ধৈর্য ধরতে হবে। অমিত, তোমার কোনো কিছু অ্যাড করার আছে এই পয়েন্টে? হ্যাঁ, এখানে আমার আরেকটা যেটা স্ট্র্যাটেজি খুব কাজে লেগেছে সেটা হলো আমিও এরকম প্রচুর ইমেলের রিপ্লাই পেতাম যে আমাকে প্রফেসররা জাস্ট বলছে যে হ্যাঁ আমাদের ফান্ড আছে, তুমি অ্যাপ্লাই করো। তো আম, আমি আমারও এরকমই ইমেল পাঠানো লেগেছে যে অন্তত 450 থেকে 500 মতো ইমেল আমি করেছি। আর এগুলো থেকে আমার মানে রিপ্লাই পাইছি অনলি জাস্ট 80 থেকে 90টার মতো। এটা খুব খারাপও না আবার, তবে জাস্ট এটা বোঝানোর জন্য আর কি যে কতগুলো প্রফেসর রিপ্লাই দিচ্ছে আসলে আর কতগুলো দিচ্ছে না। আর এদের মধ্যে থেকে আমাকে পজিটিভ রিপ্লাই দিছে অন্তত 40 থেকে 45 জন। তার মানে অন্তত 45 জন আমাকে বলতেছে যে অ্যাপ্লাই করো তুমি। তো আমি তো আর 45টা ভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলতে পারি না, আমাকে ওখান থেকে খুবই স্বল্প পরিমাণে খুঁজে বের করতে হবে। অন্ত নর্মালি ভাইয়ারা
বলতো, সিনিয়র ভাইয়ারা সাজেস্ট করতো যে 8টা থেকে 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। তো এই যে 8টা থেকে 10টা ভার্সিটি চুজ করা, এটা কিন্তু আমাকেই চুজ করতে হবে। তো আমি এই তাদের ইমেইলের টোন থেকে বা ইমেইলের রিপ্লাই থেকে তো জাজ করতাম। আরেকটা যেটা আমার কাজে দিয়েছে, আমি ইমেল গুলো বড় ভাইদের দেখাতাম, যেহেতু তারা অলরেডি ইমেল গুলো আগেও ইমেল করেছে প্রফেসরদের। তো আমি অনেকগুলো বড় ভাইদেরই দেখাতাম, তাদেরকে থেকে একটা সাজেশন নেওয়ার চেষ্টা করতাম যে ওনারকে মানে কি মনে হচ্ছে, উনি কি মানে এখানে কি অ্যাপ্লাই করা ঠিক হবে, বা এটা পজিটিভ কোনো রিপ্লাই কিনা, এটা একটা করতাম। আর হচ্ছে ওই ইউনিভার্সিটির যদি কোনো পরিচিত বড় ভাই পেয়ে যেতাম, তাহলে তো আরো ভালো। পরিচিত না থাকলেও আমি পরিচিত হয়ে তাদেরকে নক দিতাম। দেখা গেল যে আমি চিনি না, বাট আমি দেখতেছি যে সে অ্যাকচুয়ালি আমার ফিল্ডের, তো আমি তাদেরকে ফেসবুকে বা ইমেইলে নক করে পরিচিত হতাম, এবং দেন তাদেরকে নক করে জিজ্ঞাসা করতাম যে প্রফেসর আমাকে এরকম রিপ্লাই দিয়েছেন, ওনার আসলে ফান্ড আছে কিনা, বা আমার এখানে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা। এভাবে করে এবার কেউই কিন্তু আপনাকে ফাইনাল ডিসিশন দিতে পারবে না। তো অনেক কারণ আলটিমেটলি ফাইনাল ডিসিশনটা আপনারই নিতে হবে। সো এভাবে করে আমি বিভিন্ন জনের সাজেশনের উপর বেস করে আর নিজের জাজমেন্টের উপরেও বেস করে আমি আলটিমেটলি এখান থেকে টোটাল 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। তো এই ব্যাপারগুলো আপনি চেষ্টা করতে পারেন। আর হচ্ছে সবার সাথে কথা বলে বা ইমেইলের রেসপন্স বুঝে হচ্ছে আপনি এরপরে ডিসিশন নিবেন যে আপনি অ্যাপ্লাই করবেন কিনা। ওকে। সো আর সেক্ষেত্রে তোমার প্রফেসর তো পজিটিভ ইমেল রিপ্লাই করলো বা করলো না, বাট সবাই একটা কথা বলে না যে কিছু ইউনিভার্সিটি হচ্ছে শিওর শট হওয়া উচিত, দু তিনটে ইউনিভার্সিটি যেগুলোতে আমার হচ্ছে বা হবেই, আর দু তিনটে ইউনিভার্সিটি হয়তো বা মাঝামাঝি, বা ইউনিভার্সিটি অ্যাম্বিশিয়াস, মানে আমি শুনেছি আর কি যে বলে যে ইউনিভার্সিটি চুজ করার জন্য। তো তোমাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি এভাবে কাজ করে, নাকি হচ্ছে জাস্ট কোন প্রফেসর ফান্ডিং এর ব্যাপারে বেশি সিকিউরিটি দিচ্ছে, বা কোন প্রফেসর পজিটিভলি বলছে ওকে আমি তোমাকে আমার ল্যাবে নিব, এভাবে কাজ করে যে কোনো একজন? আতিফ ভাই বলুন। আচ্ছা, হ্যাঁ, তা আমাদের ক্ষেত্রে কাজ করে। এটা আমার ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ডিপেন্ড করে যে আমি কি আসলে টাকার উপর ডিপেন্ড করব, নাকি আমি জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের উপর ডিপেন্ড করব। ওকে। এখন হ্যাঁ, আমি যদি ফান্ড ছাড়া পড়তে না পারি, তাহলে আমার ফান্ডের কথাটা অবশ্যই চিন্তা করতে হবে। আর এখানে যেটা হয় যে অনেক ক্ষেত্রে আপনি হয়তো পার্শিয়াল ফান্ড পেলেন, আপনি এখানে এসে তারপরে পুরোপুরি ফান্ড হয়তো ম্যানেজ করতে পারবেন। এটা অনেক অনেক ইউনিভার্সিটি এনশিওর করে। তো এই ক্ষেত্রে যেটা করণীয়, আপনি আগে যেটা বলা হলো যে ওখানে অবস্থানরত সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারা যদি আপনাকে সাহস দেয় যে আপনি এসে ফান্ড ম্যানেজ করতে পারবেন, তখন আপনি ব্যাপারটা চিন্তা করে দেখতে পারেন। কিন্তু ব্যাপারটা সবসময় রিস্ক। এটা আমার আমার ফ্রেন্ড, আমার বন্ধুকেও দেখেছি যে সে হচ্ছে পার্শিয়াল ফান্ড নিয়ে আসলো, এসে পরে তাকে বেশ কষ্ট করেই থাকতে হয়েছে এখানে টেক্সাসে। তো এই ঘটনাগুলো ঘটে। তো আমেরিকা হচ্ছে একটা, এটা তো আসলে আপনার দেশ না। তো আপনি নিজের দেশে যখন আছেন, সেফ আছেন। তো আসার আগে একটু সাবধানে আসাটাই আমার মনে হয় ভালো, রিস্কটা কম নেওয়া ভালো। আর এই আর কি। তো ওকে, অমিত কিছু বলবেন? অমিত, তোমার এই পয়েন্টে কিছু অ্যাড করার আছে কিনা, অথবা হচ্ছে আমরা লাইক? ফান্ডিং এর ব্যাপারে হ্যাঁ, বলো বলো, কন্টিনিউ করো, সরি। ফান্ডিং এর ব্যাপারে যেটা, ফার্স্টে যদি শিওর শটের কথাটা বলি, যে আমি ইউনিভার্সিটি চুজ করার সময়ও আমি যখন ইমেল করা শুরু করি, আমি শুরুই করেছি আমার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী। আমি ইমেল করা শুরু করেছি ইউএস নিউজ র্যাঙ্কিং অনুযায়ী 80 এর পরের র্যাঙ্ক গুলো। আমার সিজিপিএ জাস্ট 3 এর উপরে কোন রকম একটা সিজিপিএ ছিল। তো আমার টার্গেট ছিল যে একটা ইউনিভার্সিটি হলেই আমার হবে, একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স এ ফুল ফান্ড হলেই আমার হবে। পিএইচডি তো কোনো সমস্যা ছিল না, বাট আমি আমার সিজিপিএ নিয়ে কনফিডেন্ট ছিলাম না যে এটা দিয়ে ডিরেক্ট পিএইচডি পাওয়া যাবে কিনা। তো 80 র্যাঙ্কের পরের যে ইউনিভার্সিটি, 80 এর পরেও অন্তত 50 থেকে 60টা ইউনিভার্সিটি আছে, সেগুলোতে আমি আগে ইমেল করা শুরু করেছি। তো আমি, আমার প্ল্যানই ছিল এরকম যে আনর্যাঙ্কড যেসব ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে আমি অন্তত 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো
তো আমি ধরে নিয়েছিলাম যে 70 to 100 বা 110 এই র্যাঙ্কের যে ইউনিভার্সিটি গুলো এগুলো আমার র্যাঙ্কের সাথে যায়। তো এগুলোর এরকম আমি আরো 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। আর 70 এর উপরে মানে অ্যাম্বিশিয়াস যেগুলো 50 to 70 র্যাঙ্ক বা এরও উপরে এরকম আমি আরো 2টা ইউনিভার্সিটি, টোটাল 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো এরকম একটা প্ল্যান থাকা ভালো, বাট অনেক ক্ষেত্রে সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা আমার প্রফেসরের রিপ্লাইয়ের উপরে ডিপেন্ড করতেছে। যেমন আমি একটা 30 র্যাঙ্ক একটা ইউনিভার্সিটির প্রফেসরের থেকে ইমেলের রিপ্লাই পেয়ে গিয়েছি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তো আমি তো খুবই কনফিউজড এখানে আমি অ্যাপ্লাই করবো কিনা, বাট রিপ্লাইটা এত বেশি আহ, আহ, ভালো ছিল যে আমাকে, আমি যাকেই দেখিয়েছি আমাকে বড় ভাইয়ারা বলছে এই রিপ্লাইটা তো ভালো, তুমি অ্যাপ্লাই করো, একটা চান্স নিয়ে নাও। তো আমি অ্যাপ্লাই করলাম ওখানে মাস্টার্সে, আমার 3 দিনের মধ্যে ওখানে অ্যাডমিশনও হয়ে গেল। এরপরে আমি যখন প্রফেসরকে নক করলাম সে বললো যে মাই রিসার্চ গ্রুপ ইজ ফুল, প্লিজ নক আদার প্রফেসরস। তো এরকমটা হতেই পারে, অনেক জাজমেন্ট করে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, তারপরেও এরকম দু একটা ভুল হবেই। আমার এরকম 2টা ইউনিভার্সিটি দেখা গিয়েছে যে প্রফেসর খুব ভালো রিপ্লাই দিছে, কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি আমাকে পরে আর ফান্ড দেয় নাই, বলছে যে আমার স্টুডেন্ট গ্রুপ ফুল। তো এরকম একটা দুটা হতেই পারে, এরকম এগুলো মাথায় রেখেই করতে হবে। বাট র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে নিজের প্রোফাইলটাকে মাথায় রেখে হচ্ছে সেই অনুযায়ী করতে হবে। যেমন যার সিজিপিএ, কারো সিজিপিএ যদি 3 এর নিচে হয়, তার মেইন ফোকাসই হবে যে একদম লো লোয়ার র্যাঙ্ক বা আনর্যাঙ্ক যেসব ইউনিভার্সিটি, সেরকম কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। আনর্যাঙ্ক কোনো ইউনিভার্সিটিতে থেকে মাস্টার্স কিন্তু এখানে খুব একটা খারাপ না, কারণ সেখানে মানে জবের ক্ষেত্রে আসলে র্যাঙ্কটাও দেখে না। আর আমি যদি ফার্দার পিএইচডি করার ইচ্ছা থাকে, এখানকার কোনো একটা আনর্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে পিএইচডি মাস্টার্স করেও একটা টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ইজিলি পাওয়া যায় যদি আমি ওই অনুযায়ী অ্যাপ্লাই করি। তো আর যদি কারো সিজিপিএ যদি হায়ার লেভেলে হয়, সেক্ষেত্রে সে টপ ইউনিভার্সিটি গুলো ট্রাই করতেই পারে। সে চাইলে 50 র্যাঙ্কের মধ্যেকার 2টা বা 4টা ইউনিভার্সিটি রাখলো, আর এর পরের গুলো থেকেও রাখলো, একদম লোয়ার র্যাঙ্ক থেকেও সে শিওর শট হিসেবে 1টা বা 2টা ইউনিভার্সিটি রেখে দিল। তো সেটা তার প্রোফাইলের উপর বেস করে হচ্ছে তাকে ডিসিশন নিতে হবে যে আমি শিওর শট কয়টা রাখবো, যে অ্যাম্বিশিয়াস কয়টা রাখবো, আর আমার ইন রেঞ্জের আমার কয়টা ইউনিভার্সিটি রাখবো। রাইট, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সো আমরা হচ্ছে একটু কোয়েশ্চেন নেই কিছু, যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে মুনতাসির নাজমুল, উনি জিজ্ঞেস করছেন ঢাবি থেকে গণিতে অনার্স করেছি, ইউএস থেকে মাস্টার্স এডমিশন নিতে চাই, সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট। সো ভাই আমরা এটা আলাপ করছি আসলে, আজকে সেশনটা হচ্ছে কিভাবে আপনি ফান্ডিং সহ অ্যাডমিশন পেতে পারেন সেটি নিয়ে। আশা করি লাইভটি শুনলে ক্লিয়ার হয়ে যাবে। ফাজদার রাব্বি বলছেন মেকানিক্যালের জন্য এমএস এর ফান্ড এবং পরবর্তী জব নিয়ে যদি কিছু বলতেন। সো মেকানিক্যাল নিয়ে ফান্ডিং নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, আতিফ বা অমিত, এনিওয়ান? আতিফ ভাই। হুম, আমরা মেকানিক্যাল এগুলা ডিপার্টমেন্টগুলো আসলে ইঞ্জিনিয়ারিং, তো তো খুব পার্থক্য আছে বলে আমার মনে হয় না দুইটার মধ্যে। আর আসলে অপরচুনিটিসও প্রায় সেম আর কি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। স্টেম নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এখানে খুব একটা পার্থক্য নাই। আর যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর, সো আমরা মেকানিক্যাল নিয়ে এত ডিপ কথা বলতে পারবো না। এক্স্যাক্টলি। অমিত, তুমি কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, আতিফ, সরি, গো অন। না, অবশ্যই অমিত 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 না, আমারও এক্ষেত্রে তেমন কিছু বলার নাই, তবে আমি যতটুকু দেখেছি যে মেকানিক্যালের প্রচুর স্টুডেন্ট এখানে আছে। আর মেকানিক্যালে আমার সাথেও অনেক ফ্রেন্ডরা এসেছে, এমআইএসটি থেকে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকেও এসেছে। সো মানে যতটা আমি দেখেছি যে মেকানিক্যালের ফান্ড নিয়ে কোনো প্রবলেম নাই, যথেষ্ট পরিমাণেই ফান্ড আছে। বাট প্রসিডিউরটা অ্যাকচুয়ালি সেম, যে প্রচুর পরিমাণে ইমেইল করতে হবে, আর মানে প্রফেসরদের প্রোফাইল ঘাটাঘাটি করতে হবে, তাদের থেকে দেখতে হবে যে কার সাথে আমার রিসার্চ প্রোফাইলটা মিলতেছে, এই অনুযায়ী হচ্ছে প্রফেসরদের চুজ করতে হবে ইমেল করার জন্য। যথেষ্ট পরিমাণে ইমেল করলে ফান্ড নিয়ে প্রবলেম হবার কথা না। ফান্ড সিভিল মেকানিক্যাল দুটাতেই যথেষ্ট পরিমাণে আছে। ওকে, স্যার একটা কোয়েশ্চেন রুবেল ভাইয়ের কাছ থেকে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোন মেজরটা নিয়ে মাস্টার্স করলে ক্যারিয়ার ও সেটেল হওয়ার জন্য ভালো?
সো তোমরা দুজন মনে হয় দুইটা ম্যাচও করছো, সো জাস্ট তোমাদের রিজনিংটাও দিতে পারো আসলে, হুইচ ওয়ান ইজ বেটার ফর লাইক ক্যারিয়ার এন্ড সেটেলমেন্ট সিভিলে? আচ্ছা, এটা এটা ডিপেন্ড করে আসলে আমার আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর চারটা সেক্টর তো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখন আমি আন্ডারগ্রেডে থাকতে যেটা চিন্তা করেছি যে স্ট্রাকচার আমার ফেভারিট সাবজেক্ট ছিল, বাট আমি বড় ভাইদের থেকে শুনেছি যে স্ট্রাকচারে ফান্ড পাওয়া একটু কঠিন। স্ট্রাকচারে ফান্ড পাওয়া আসলে একটু কঠিন। আপনার স্ট্রাকচারের প্রফেসরের সংখ্যা আছে, বাট ফান্ড পাওয়া একটু ডিফিকাল্ট। আর এনভায়রনমেন্ট এবং ট্রান্সপোর্টেশনের প্রচুর পরিমাণে রিসার্চ হয় এখানে ইউএসএতে, প্রচুর পরিমাণে শিক্ষক ফান্ড দেন। তো আপনি যদি প্রথমে ইউএসএ আসার কথা চিন্তা করেন, এনভায়রনমেন্টাল ট্রান্সপোর্ট ভালো। স্ট্রাকচারে আসতে চাইলে আপনার যদি স্ট্রাকচার খুবই পছন্দ হয়, আপনার অবশ্যই স্ট্রাকচারে যাওয়া উচিত। আপনি ফান্ড পাবেন না এরকম আসলে কোনো কথা নেই, সব ডিপার্টমেন্ট থেকেই ফান্ড পাওয়া যায় আসলে। আমি যেটা ধারণা করেছিলাম যে স্ট্রাকচারে পড়লে ফান্ড পাবো না, সেটাও ভুল ধারণা, বাট হয়তো একটু সহজ হয়েছে ব্যাপারটা। আর এখানে চলে আসলে তখন আপনার যদি আমেরিকান ডিগ্রি থাকে এখানে স্ট্রাকচার, ট্রান্সপোর্ট বা যে কোনো সাবজেক্টের উপরই, আপনার জন্য চাকরি ম্যানেজ করা খুব বেশি কঠিন হবে না। যদি না আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনি অবশ্যই চাকরি ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। অমিত কিছু বলবে? হ্যাঁ অমিত, তোমার কিছু অ্যাড করা আছে কিনা? হ্যাঁ, আমিও যতদূর শুনেছি যে স্ট্রাকচার অন্যান্য যে কোনো সেকশনের থেকে স্ট্রাকচারের ফান্ড পাওয়াটা তুলনামূলক কঠিন। তবে স্ট্রাকচারের একটা সুবিধা হলো যে এখানে স্ট্রাকচারের ফ্যাকাল্টি প্রচুর। যেখানেই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, যে ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সেখানে স্ট্রাকচার আছেই, স্ট্রাকচার আর এনভায়রনমেন্ট আছেই। আমি এটা খেয়াল করে দেখেছি, যেমন আমি যখন ট্রান্সপোর্টেশনের প্রফেসরদের লিস্ট করছিলাম, আমি অনেক ইউনিভার্সিটিতেই দেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সেখানে স্ট্রাকচার, এনভায়রনমেন্ট বা জিওটেক আছে, বা ট্রান্সপোর্টেশন নেই। ট্রান্সপোর্টেশন সব ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থাকে না, বাট স্ট্রাকচারটা প্রায় সব ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেই। সো আমি যেমন ট্রান্সপোর্টেশনে দেখেছি যে 50-এর পরের র্যাঙ্ক থেকে যখন প্রফেসরদের লিস্ট করা শুরু করেছি, মোটামুটি 450-500 মতো প্রফেসর হয়েছে। কিন্তু ট্রান্সপোর্টেশনের স্ট্রাকচারের এরকম লিস্ট করলে প্রায় 700-800 মতো লিস্ট হয়ে যাবে, বা আরো বেশিও হতে পারে। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো কেউ যদি স্ট্রাকচারেই তার ব্যাকগ্রাউন্ড থাকে, আর স্ট্রাকচারেই যদি তার পড়াশোনা করার ইচ্ছা থাকে, তার এরকম একটা মাইন্ডসেট নিয়ে রাখতে হবে যে আমি প্রচুর পরিমাণে ইমেল করবো। যেখানে সবাই 400-500 করছে, সেখানে আমার 1000টাও ইমেল করা লাগতে হতে পারে। তো কারণ যত ইমেল করবেন, তত আপনার ফান্ড পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর এটাও অবশ্যই ট্রু যে অন্যান্য যে কোনো সেকশনের থেকে স্ট্রাকচারের ফান্ডিং পসিবিলিটি একটু কম, কারণ রিসার্চটা এখন এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট বা অন্যান্য সেকশন গুলোতে তুলনামূলক একটু বেশি হচ্ছে। তবে তুলনামূলক বেশি হচ্ছে মানে যে একেবারে ফান্ড নেই স্ট্রাকচারে, তা না। স্ট্রাকচারেও রিসার্চ হচ্ছে, আমাদের এখানেও ওহাইও ইউনিভার্সিটিতেও স্ট্রাকচারের প্রচুর স্টুডেন্ট আছে। তো এটা একটা খেয়াল মাইন্ডসেট নিয়ে রাখতে হবে যে আমার প্রচুর মানে ইমেল করতে হবে। আর কেউ যে আমি মানে স্ট্রাকচারে ফান্ড নেই বলে আমি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবো, এটা কিন্তু খুবই মানে রিস্কি একটা ডিসিশন। কারণ কেউ চাইলে নিতে পারে, বাট এটা এখানে যে মাস্টার্স বা পিএইচডি পুরোটাই রিসার্চ বেসড। তো এখানে রিসার্চ করার জন্য আপনার প্রচুর পরিমাণে পেশেন্স থাকতে হবে এবং সেই প্যাশনও থাকতে হবে। সো কেউ যদি স্ট্রাকচারে যদি কারো পড়ার ইচ্ছা থাকে, কেউ যদি সেটা চেঞ্জ করে পুরোপুরি ডিফারেন্ট একটা লাইনে চলে যায়, তার জন্য কিন্তু সেটা কোপ আপ করা অনেক কঠিন হবে। প্লাস তার প্রোফাইলটাকেও, যে এসওপি বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সেগুলো দেখানো অনেক কঠিন হবে। আর কেউ যদি সেখানে সে যদি স্ট্রাকচারের ক্ষেত্রে দেখাতে চায়, তার দেখা যাবে যে স্ট্রাকচার প্রিভিয়াস রিলেভেন্ট এক্সপেরিয়েন্স আছে, সো সেটা জন্য ইজি হবে। সো এটা আপনার নিজেকেই ডিসিশন নিতে হবে যে আপনি যদি অন্য কোনো সেকশনে যেতে চান, ধরেন স্ট্রাকচার থেকে আপনি এনভায়রনমেন্টে বা ট্রান্সপোর্টেশনে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওরকম আপনি কিছু দেখাতে পারবেন কিনা যে আমি কেন এনভায়রনমেন্টে আসতে চাচ্ছি। আমার এসওপি তে কিন্তু আপনাকে সেটা দেখাতে হবে যে আপনি এই কারণে আপনি ট্রান্সপোর্টেশনে আসতে চাচ্ছেন, বা আপনার ট্রান্সপোর্টেশনের এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, বা আপনি এই রিলেটেড কাজ করতে চান। এরকম যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা আপনার জন্য ইজি হবে। অন্যান্য
কনসেন্ট্রেশন সুইচ করে অন্য কোনো দিকে যাবার। আর কেউ যদি স্ট্রাকচারে থাকতে চায় সেক্ষেত্রেও সে থাকতে পারবে, বাট ওরকম একটা মাইন্ডসেট রাখতে হবে যে আমি প্রচুর পরিমাণে ইমেল করব, আর হাল ছাড়া যাবে না, এটাই। ওকে, এক্সেলেন্ট। পরবর্তী কোয়েশ্চেন, রিয়াজ জিজ্ঞেস করছেন যে মেজর সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে সুইচ করলে ফান্ডিং এর সুযোগটা কেমন। উনি হচ্ছে ফিনান্স বা ইকোনমিক্স, ম্যাথ থেকে ফিনান্সে যেতে যাচ্ছে বা ইকোনমিক্সে যেতে যাচ্ছে। সো ফ্লোর ইজ ওপেন, কেউ একজন রেসপন্স করতে পারো। আতিফ। হুম। আমি একটু আগে যেটাই বললাম, আম, স্ট্রাকচার মানে যেই সেকশনই যেতে চাক না কেন সেটার ব্যাপারে কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারে, সেটা তুলনামূলক বেটার আর কি। আর হচ্ছে এরকম সেটা চাইলেই দেখানো যায়, বাট এটা তখন পুরোপুরি এসওপি এর উপরে বা কোনো একটা রিলেভেন্ট এক্সপেরিয়েন্সের উপরে, কারণ আমার তো ওইটার উপরে কোনো প্রজেক্ট বা থিসিস নাও থাকতে পারে, বা ওই সাবজেক্ট ওইটার কোনো রিলেভেন্ট সাবজেক্ট পড়া নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি আমার এসওপি তে দেখাবো আমি কেন এই সাবজেক্টে যেতে চাচ্ছি, বা হচ্ছে আমার এই কোনো ছোটখাটো কোনো এক্সপেরিয়েন্সও আছে কিনা। সেক্ষেত্রে তখন ব্যাপারটা ইজি হবে। হ্যাঁ, আতিফ। আতিফ ভাই কিছু বলতে চান? না, উনি উনি যেটা জিজ্ঞেস করেছেন ম্যাথমেটিক্স থেকে ফাইন্যান্স বা ইকোনমিক্সে, বাট আমরা তো স্টেম নিয়ে কথা বলছি এখানে। মানে আমরা আমরা আসলে ওই ব্যাপারটা অত ক্লিয়ারলি জানি না যে ফাইন্যান্সে কিভাবে, এটা এটা আপনি ভালো বলতে পারবেন। ওকে, হ্যাঁ, আপনি সেটাই। আপনি যদি কিছু পরামর্শ দেন তাকে। আমি পরামর্শ দিতে পারি যেটা অমিত বলেছে, যদি ওর ফিল্ডের কথা। তারপরও আমার মনে হয় যে একটা স্ট্রং রিজন লাগবে আর কি, যে আপনি হচ্ছে ম্যাথ পড়াশোনা করে এখন কেন, যদিও ম্যাথ এবং ইকোনমিক্স খুব বেশি যে মানে লাইক দূরের সাবজেক্ট তাও না। আমাদের ইউনিভার্সিটিতে আমি অনেকে চিনি যারা ডাবল মেজর করা, একটা ম্যাথ একটা ইকোনমিক্সে। ইউনোভা ইউনিভার্সিটিতে একজন ছিল, আই থিঙ্ক ইউ নো দেম, ইউ নো দ্য গাই। সো এটা ভাই করতে পারেন, জাস্ট আপনাকে এসওপির মাধ্যমে বা যে কোনো ভাবে প্রুফ করতে হবে যে আসলে আপনি ম্যাথটাকে মানে ম্যাথ থেকে কেন এখানে আসতে চাচ্ছেন। স্ট্রং রিজনিং দেওয়া থাকলে আপনি প্রুফ করতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, সো সবুজ হাসান যে কোয়েশ্চেনটি করেছেন এটি একটু আগে অমিত খুব ভালোভাবে বলেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং থেকে উনি হচ্ছে ট্রান্সপোর্টেশনে যেতে চায়। ঠিক আছে, তো ফান্ডিং এর ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে কিনা, আহ অমিত এটা নিয়ে কিছু বলবা কিনা? ফান্ড ট্রান্সপোর্টেশনের আগেই বলেছি, ট্রান্সপোর্টেশনের ফান্ড যথেষ্ট পরিমাণ রয়েছে। কিন্তু আপনি ডিপার্টমেন্ট সুইচ করতে হলে, আমি একটু আগে যেটা বলেছি, আপনার স্ট্রাকচার থেকে ট্রান্সপোর্টে আসতে হলে আপনার ওরকম ভাবে আপনার প্রোফাইলটাকে, আপনি ধরেন এখন পড়াশোনা করছেন বা কোনো একটা রিসার্চের সাথে রিলেটেড আছেন, আপনি ট্রাই করবেন ট্রান্সপোর্ট রিলেটেড কোনো একটা পেপার পাবলিশ করার বা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো একটা রিসার্চে ইনভলভ হওয়ার। আর কারণ একটা প্রফেসর যখন স্টুডেন্ট নিবে বা যখন কোনো স্টুডেন্টের সাথে ডিল করবে, তার অবশ্যই তার প্রায়োরিটি থাকবে যার ব্যাকগ্রাউন্ড অলরেডি ট্রান্সপোর্টেশনে থাকে, কারণ তার তার একটা ধারণাই থাকবে যে সে অলরেডি ট্রান্সপোর্টেশনে পড়াশোনা করে এসেছে। সো তার হচ্ছে এই ব্যাপারে ভালো একটা দখল আছে। তো আপনি যদি স্ট্রাকচার থেকে এদিকে আসতে চান, আপনাকে কিন্তু এসওপি এর মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে দেখাতে হবে, বোঝাতে হবে যে হ্যাঁ আমি ট্রান্সপোর্ট স্ট্রাকচারের হলেও আমি ট্রান্সপোর্টের এই প্রজেক্টে কাজ করেছি, বা ট্রান্সপোর্টের এই টপিকের উপরে আমার এই একটা পেপার আছে, বা আমি এই কারণে ট্রান্সপোর্টেশনে আসতে যাচ্ছি, আমার এই ব্যাপারে হচ্ছে আমার ইন্টারেস্ট ছিল। তো এরকম ভাবে আপনি যদি প্রফেসরকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনার ফান্ডিং নিয়ে কোনো প্রবলেম হবার কথা না। আর প্রফেসর আপনার ট্রান্সপোর্টেশনের প্রফেসরেরও অভাব নেই। তো হচ্ছে আপনি কোনো একটা প্রফেসরকে যদি কনভিন্স না করতে পারেন বা রিপ্লাই যদি না পান, সেক্ষেত্রে আপনি অন্য কোনো প্রফেসরের কাছে চেষ্টা করবেন। তো এটা পুরোটাই হচ্ছে ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়ার ব্যাপার আর কি, যে আপনার কিন্তু যদি আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আগানোর আগে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আমি আসলেই ওরকম কিছু দেখাতে পারবো কিনা, যে আমার শুধুমাত্র মানে ট্রান্সপোর্টেশনের ফান্ড আছে বলেই আপনি চলে আসবেন, এটা তো আপনি প্রফেসরকে রিজন হিসেবে দেখাতে পারবেন না যে এখানে ফান্ড আছে বলে আমি চলে আসছি। তো আপনাকে অবশ্যই এরকম কিছু একটা দেখাতে হবে যে আপনি এই কারণে ট্রান্সপোর্টেশনে আসতে চাচ্ছেন। সো ওই ওকে, প্রবাবল রিজন গুলো বা ওই অনুযায়ী আপনার প্রোফাইলটাকে তৈরি করতে হবে। সো নেক্সট কোয়েশ্চেন অলসো অমিতের জন্য। ট্রান্সপোর্টেশনের কোন ফিল্ড বেশি ভালো হবে, যে ম্যাটেরিয়াল, ডিজাইন, সেফটি? এটা এটা ট্রান্সপোর্টেশন হোক বা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো সাবজেক্টই হোক, এটা আসলে মানে কোনোটাই কোনোটার থেকে ভালো খারাপ না আসলে। মানে পুরোটাই আপনার রিসার্চ ইন্টারেস্টের উপরে, প্রত্যেকটাতেই যথেষ্ট পরিমাণ ফান্ড আছে। বাট আপনি যদি ট্রাফিক ডেটাতে যদি আপনার বেশি ইয়া থাকে,
আহ, দখল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হুট করে পেভমেন্টে গিয়ে একটা ভালো কিছু করতে পারবেন, বা ওইরকম কোনো প্রফেসরকে কিন্তু কনভিন্স করা ইজি না। আমিও পেভমেন্টের অনেক প্রফেসরকে ইমেল করেছি, বাট তাদের ক্ষেত্রে কিন্তু আমার কনভিন্স করাটা তুলনামূলক কঠিন ছিল যে আমি কেন আসলে পেভমেন্ট রিলেটেড সাবজেক্টে করতে চাই। আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, জাস্ট আমি এই পেভমেন্টের একটা সাবজেক্ট করেছি, এতটুকুই। সো আপনার কোনো কিছু নিয়েই ওরকম কোনো সমস্যা হবার কথা না, সবগুলোতেই যথেষ্ট পরিমাণ ফান্ড আছে। তো আপনার খেয়াল রাখতে হবে যে আপনার প্যাশনটা আসলে কোন জায়গায়। আপনার শুধুমাত্র ফান্ডের ব্যাপারটা চিন্তা না করে আপনি আসলে কোনটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, কোনটাতে আপনার ইন্টারেস্ট বেশি, সেই দিকেই আপনার বেশি কনসেন্ট্রেট করা উচিত। আর এমন যদি হয় যে আপনার ডিফারেন্ট কোনো একটা ফিল্ডে ইন্টারেস্ট আছে, সেক্ষেত্রে আপনার ওটাই আপনাকে এসওপি তে বোঝাতে হবে, এবং আপনার প্রোফাইলটাকেও ওভাবে তৈরি করতে হবে যে আপনি যেন ওই ফিল্ডের কিছু একটা দেখাতে পারেন যে হ্যাঁ, আমি এই ফিল্ডে আমার মেজর না হলেও আমি অ্যাটলিস্ট এই প্রজেক্টটা আমি এই ফিল্ডে করেছি, বা এটা এই এই কারণে আমি এখানে আসতে চাচ্ছি। এভাবে আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। ওকে, সো এই কোয়েশ্চেনটি হচ্ছে অন্য জায়গায় একজন করেছে, আমাদের স্ট্রিমে না, সো আমি দেখাতে পারছি না। শাকওয়াত লিঙ্কন উনি বলছে যে ওনার স্কোর, এসওপি, এলওআর সবকিছুই পারফেক্ট, কিন্তু কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, শুধুমাত্র আন্ডারগ্রেড রিসার্চ যেটি আছে ওটি আছে। সো ওনার হচ্ছে প্রফেসরের কাছে যখন ইমেল করবে সেক্ষেত্রে তার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, আহ, কারণ যেহেতু প্রফেসর তাকে আর হিসেবে নিবে, সো কিভাবে সে কনভিন্স করতে পারে উইদাউট রিসার্চ এক্সপিরিয়েন্স এবং উইদাউট পাবলিকেশন। সো আচ্ছা, রিসার্চ রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এটা আসলে ম্যান্ডেটরি না। আপনি আন্ডারগ্রেড কমপ্লিট করলেন, আপনি এখন সাথেই আমাদের সাথেই কিছু ছেলে ছিল যারা হচ্ছে 4th ইয়ারে উঠেই জিআরই দিয়ে দেয়, এবং গ্রাজুয়েশন কমপ্লিট হতে হতে 2 মাসের মধ্যে তারা আমেরিকায় পাড়ি যায়। তো তাদের আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে না। রিসার্চ এক্সপিরিয়েন্সের জন্য তো আপনার সময়টা দরকার। আপনি যদি আন্ডারগ্রেড করেই সাথে সাথে অ্যাপ্লাই করেন, আপনার তো সেটা করার সময় নেই, এবং আপনার তখন জাস্ট ইম্পর্টেন্ট হলো জিআরই, টোফেল আর সিজিপিএ। আর যদি আপনি 1 বছর 2 বছর থাকেন দেশে, আপনি আপনার মেজর চেঞ্জ করতে চান, আপনার যদি মনে হয় আপনার স্কোর এনাফ না, আপনার সিজিপিএ এনাফ না, তখন আপনি রিসার্চ গুলা করে সেটাকে আর একটু ভারী করতে পারেন। কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতেই হবে এরকম না, আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো ফান্ড পেতে পারেন। আপনার যদি রেজাল্ট তাহলে ভালো, অন্য অন্য ব্যাপারগুলো তখন অন্য ব্যাপারের দিকে তাকানো হবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন না যে কারো যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে সে ফান্ড পাবে না, ব্যাপারটা আসলে এমন না, বরঞ্চ এটা আসলে হ্যাঁ, অবশ্যই। আচ্ছা অমিত, তুমি কিছু অ্যাড করতে চাও কিনা? হ্যাঁ, কথা অনেকটা সেমই। রিসার্চ এক্সপেরিয়েন্স জাস্ট যে ফ্যাক্টর গুলোর কথা বলেছি সেগুলোর মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর। আপনি যদি এই এক্সপেরিয়েন্সটা না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো সাইট গুলো দিয়ে আপনি এটাকে রিকভার করতে পারেন। রিসার্চ এক্সপেরিয়েন্স আসলে সবার জন্য ব্যাপারটা ইজি হয় না, সবার হাতে সেই সুযোগটা থাকে না। যেমন আমার নিজেরও এরকম কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল না, জাস্ট সে অনলি দি আন্ডারগ্রেড থিসিস। আর সেই আন্ডারগ্রেড থিসিসও খুব একটা যে আহামরি রিসার্চ ছিল তা না। তো আমি এরপরও চেষ্টা করেছি এখান থেকে একটা পেপার পাবলিশ করা। আমার আন্ডারগ্রেড থিসিসের উপর একটা কনফারেন্স পেপার ছিল। আর এটা ছাড়াও আমি ট্রাই করেছি যেগুলো আমার হাতে আছে সেগুলো ইমপ্রুভ করার, যেমন জিআরই, টোফেল এই স্কোর গুলো যতটা সম্ভব ভালো করার, প্রচুর পরিমাণে ইমেল করার, আর ইউনিভার্সিটি চুজ করা আমার অ্যাকর্ডিং টু মাই প্রোফাইল, আর এসওপিটা ভালো মতো রেডি করার সেটা। সো রিসার্চ এক্সপিরিয়েন্স কিন্তু একটা খুবই ভালো একটা প্রোফাইল বুস্টার। আপনার যদি সেটা থাকে, এটা প্রফেসর খুবই ভালো চোখে দেখবে, সে আপনার অন্যান্য যে কোনো কারো থেকে আপনাকে নিতে বেশি আগ্রহী হবে। বাট এটা যে ম্যান্ডেটরি কিছু তা না, এটা না থাকলেও আপনি অন্যান্য কোনো সাইট দিয়ে এটাকে আপনি রিকভার করতে পারবেন। সো ট্রাই করবেন এমন কোনো একটা এক্সপিরিয়েন্স বা এমন কিছুর সাথে ইনভলভ হওয়ার, বা না হতে পারলেও এটা কোনো প্রবলেম না, ট্রাই করবেন অন্যান্য দিকগুলোকে ঠিক করার। ওকে, মাস্টার্স এর জন্য নিউট্রিশন বা ফুড রিলেটেড সাবজেক্টের জন্য ফান্ড কেমন, এবং প্রফেসরকে কি ইমেল করতে হবে নাকি? সো নিউট্রিশন বা ফুড রিলেটেড সাবজেক্ট কোনো আইডিয়া আছে কিনা? নো আইডিয়া। ওকে, সরি উম্মি, আই থিঙ্ক আপনি একটু খোঁজ খবর নিলে আই থিঙ্ক জানতে পারবেন, বাট আপাতত ওনারা বলছেন হয়তো কোনো আইডিয়া নেই।
ওকে, আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, আর যে পোস্ট করেছিলাম সেখানে জিজ্ঞেস করছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করতে আসে সেক্ষেত্রে হচ্ছে কোনো কোনো ধরনের ব্যারিয়ার আছে কিনা। ওকে, লেট মি চেক দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক এটাই বলা আছে যে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কোনো ব্যারিয়ার আছে কিনা, অথবা এটা সুযোগ এটা কেমন, অমিত বললে ভালো হবে মনে হয়। ব্যাপারটা হচ্ছে এমন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সুযোগ কেমন, তো যদি একটু বলতা। আচ্ছা, অমিতই বলো, ঠিক আছে। আম, আমি তো এখানে আমি যখন আগের বড় ভাইদের সাথে কথা বলেছি, এরকম প্রচুর ইউনিভার্সিটির প্রচুর এমন বড় ভাইদের সাথে কথাবার্তা হয়েছে যারা দেখা গেল যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আছে। তো এটা আমার কাছে অবশ্যই এটা পাবলিক যে কোনো ইউনিভার্সিটি থেকে তুলনামূলক কঠিন, বাট এটা ইম্পসিবল তা না। কারণ আর যদি আপনার প্রোফাইল ভালো থাকে, একটা ভালো রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, আর সেক্ষেত্রে এটাও জাস্ট অন্যান্য আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন এটাও অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি ফ্যাক্টরের মতোই, জাস্ট একটা ফ্যাক্টর আর কি। তো আপনার ইউনিভার্সিটি যদি প্রাইভেটও হয় সেক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনি এসওপি বা আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স বা আপনার রেজাল্ট এই ব্যাপারগুলো দিয়ে আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। বাট যদি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা একটা ল্যাকিংস থাকে সেটা হচ্ছে একটা ভালো একটা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে না। তো সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা, সেই রিসার্চটা যদি আন্ডারগ্রেড রিসার্চটা যদি খুব ভালো হয় বা একটা ভালো একজন প্রফেসরের হেল্পিং একজন প্রফেসরের সাথে করা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সেই রিসার্চটা ভালো হয় আর সেটা থেকে একটা পেপারও সে পাবলিশ করতে পারে। তো এটা আসলে মানে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না, আপনি আপনার ওভারঅল প্রোফাইলটাকে বাকি যে ব্যাপারগুলো সেগুলোকে কত সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছেন সেটার উপরে আসলে ডিপেন্ড করছে। বাট as far as I have seen যে এখানে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্টকেই এর কিছু নিয়ে সমস্যা হবার কথা না। তো আপনার ওই ব্যাপারটা নিয়ে টেনশন না করে অন্যান্য যে প্রোফাইলের অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে ফোকাস করাটাই বেটার হবে। এক্স্যাক্টলি। আমি যদি একটু অ্যাড করতে চাই, আহ, বাংলাদেশে যেভাবে ক্যাটাগরাইজেশন করা হয় ইউনিভার্সিটি গুলো, যে পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, আসলে এই টাইপের অফ ক্যাটাগরাইজেশন আসলে এখানে কনসিডার করা হয় না। যে আপনি কোন, আমরা বলি বাংলাদেশে যে কোন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, তো হোয়াট ইজ দিস ব্যাকগ্রাউন্ড, রাইট? কারণ হচ্ছে আমি দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা হচ্ছে পাবলিক বলো, যে কোনো জায়গা থেকে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট আসছে। যদি ন্যাশনাল একটু পিছিয়ে আছে, আর সেটা নিয়ে হয়তো বা কাজ করতে হবে আমাদেরকে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ভাই, এই যে আপনি কি আসলে নর্থ সাউথে নাকি হচ্ছে আপনি বুয়েট আইইউটি, এটা এখানে কনসিডার করার কিছু নাই। বা আপনি আসলে আরেকটা মানে আর কোনো ছোটখাটো কোনো ইউনিভার্সিটির কিনা, রাদার ফ্যাক্টর হচ্ছে, ধরেন আপনি হচ্ছে একদম বাংলাদেশের কোন একটা, যেগুলো আমরা কম গুনি এই টাইপের ইউনিভার্সিটি থেকে আসছেন, কিন্তু আপনার জিআরই অনেক ভালো, আপনি 330 পেয়ে গেছেন, 320 পেয়ে গেছেন। বা হচ্ছে আপনার আইএলটিএস অনেক ভালো, আপনার হচ্ছে কোনো কোনো জায়গায় কিছু কাজকর্ম করে রিসার্চে কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনার একটা ভালো সিজিপিএ আছে। ওরা দেখবে না ভাই যে আপনি হচ্ছে আসলে যে নাম বললাম, নামটা জাস্ট এক্সাম্পল দিলাম, তো কোথেকে আসছেন, আপনার প্রোফাইল ভালো, আপনাকে সুযোগ দিবে। তো এগুলো আসলে এক ধরনের ভুল ধারণা যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মনে হয় সুযোগ কম, আমার ইউনিভার্সিটি র্যাঙ্কিং মনে হয় ভালো না বাংলাদেশে, আমার মনে হয় কোনো সুযোগ নেই। দোজ অল আর বুলশিট। জাস্ট আপনি প্রোফাইল রেডি করেন, অ্যাপ্লাই করেন। আতিফ কিছু বলতে চাচ্ছে মনে হয়। হ্যাঁ, আমি সেম কথাটাই বলতে চাচ্ছিলাম যে এখানের প্রফেসররা আসলে ইউনিভার্সিটির নামটা জানে না। কিছু প্রফেসর বুয়েটের নামটা জানে, এটা আমি দেখছি। আর 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 তাদের কাছে সব সব ইউনিভার্সিটি একই, জাস্ট খালি দেখে যে এ বাংলাদেশ থেকে এসছে, এ ইন্ডিয়া থেকে এসছে, এই আর কিছু না। রাইট। ওকে, সো আমরা শেষ করবো। একটা কোশ্চেন নিচ্ছে, কামরুল হাসান বলছে মালয়েশিয়ার ভালো ইউনিভার্সিটি থেকে উনি ব্যাচেলার করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিজিপিএ খুবই কম, 3.15। উনি খুব কনফিউজ এর রেজাল্ট নিয়ে। দুটো কনফারেন্স পেপার আছে। ইউএসএ স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে প্রোফাইলকে সে ইমপ্রুভ করতে পারে? আচ্ছা, এখানে ওনার সিজিপিএ খুব কম না, আমার থেকে বেশি। যাই হোক, এখন ওনার প্রোফাইল ভালো, বেশ ভালো। মালয়েশিয়া থেকে উনি ব্যাচেলর করছেন মনে হয়। আচ্ছা, যাই হোক, ওনার 2টা কনফারেন্স পেপারও আছে। ওনার ওনার প্রোফাইল যথেষ্ট ভালো আমেরিকা অ্যাপ্লাই করার জন্য। তো আমরা এতক্ষণ যেগুলো বললাম যে প্রফেসরদেরকে ইমেল করতে, আর
প্রফেসরদেরকে ইমেল করার সময় বা ভার্সিটি খোঁজার সময় মানে আমাদের মধ্যে একটা বনেদি প্রবণতা থাকে অনেকের, যে মানে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ছাড়া অ্যাপ্লাই করবো না বা ওদের ছাড়া ইমেল করবো না। এটা থেকে একটু বেরোতে হবে, কারণ মানে বাংলাদেশের ইউনিভার্সিটির যে রিসার্চ হয়, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি অনেক অনেক গুণ বেশি রিসার্চ হয়। সো আপনি যে ইউনিভার্সিটিতেই যান না কেন, যদি আনর্যাঙ্কড ইউনিভার্সিটিও হয়, সেটা আসলে বাংলাদেশের তুলনায় অনেক বেশি ভালো হওয়ার কথা, কারণ এডুকেশন সিস্টেমের কারণে। তো এই ক্ষেত্রে আপনি আসলেন একটা আনর্যাঙ্কড ইউনিভার্সিটিতে, এসেও পরবর্তীতে একটা ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ থাকে। সো এই ক্ষেত্রে জাস্ট চেষ্টা করেন, ইমেল দিতে থাকেন, আর নিজের প্রোফাইলটাকে ভালো করার চেষ্টা করেন। দ্যাটস ইট। ওকে, আমরা একটা কোশ্চেন নিচ্ছি। শাহজালাল উনি বলছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কি করলে ভালো হয় এবং ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড কেমন? তো এক্সট্রা কারিকুলার নিয়ে জানতে চাচ্ছে। আমাদের যেমন সোশ্যাল সায়েন্স হচ্ছে এক্সট্রা কারিকুলার অনেক সময় কাজ করে, যে কেউ ভালো ডিবেট করেছে, কেউ হচ্ছে কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশনে যুক্ত ছিল। তো সায়েন্সের সাবজেক্টগুলো তো বা স্টেম হচ্ছে আমার এই ব্যাপারে খুব একটা জানা নেই। তো তোমাদের কোনো কিছু বলার আছে কিনা, বা এগুলো আসলে কতটুকু কাজ করে এক্সট্রা কারিকুলার, বা কি কি করতে পারে? আমি শুরু করো। হ্যাঁ, অমিত বলো। আমি এরকম কিছু দেখি নাই এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস এতটা যে কারো কাজে লেগেছে তা না, তবে সেগুলো যদি রিলেভেন্ট কিছু হয়, এখন দেখা গেল কারো কেউ হচ্ছে লিডারশিপ বা হচ্ছে ডিবেট, আমার এই ব্যাপারে আইডিয়া নেই। এরকম কিছু যদি পড়াশোনার সাথে মোটামুটি হলেও রিলেটেড এরকম কিছু যদি দেখাতে পারে, বা সে যদি আসলেই বড় কিছু দেখাতে পারে, যেমন কিছু আছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, যেমন অনেকে হাল্ট প্রাইজে অংশগ্রহণ করে, বা হচ্ছে অনেকে বিওয়াইএলসি তে জয়েন করে, অংশগ্রহণ করে। সো এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে কাজে দেয়, কারণ এগুলো অনেক বড় এক্সপেরিয়েন্স। তো এরকম থাকলে এগুলো খারাপ না, বাট এরকম কিছু আমার ক্ষেত্রে ছিল না। সো আমি বলতে পারছি না এরকম এরকম কিছু আমার ক্ষেত্রে হেল্প করেছে কিনা। তো আম, যদি আপনার করতে ভালো লাগে, বা আপনি যদি এরকম কিছু দেখাতে পারেন যে হ্যাঁ আমি এটা এটা করেছি, আর এটা আমার রিসার্চের ক্ষেত্রে, আমার পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক লাইনে এই ক্ষেত্রে হেল্প করেছে, এরকম যদি দেখাতে পারেন, ইটস নট আ বিগ বিগ থিং। এটা ইটস নট আ ব্যাড থিং, এটা খুবই ভালো একটা ব্যাপার। সো ইয়েস। এটা ভালো, আমার খুবই জরুরি কিছু না আর কি। আমার যেটা মনে হয়, তোমার যেমন আমি দেখেছি যে তোমার ম্যাথ অলিম্পিয়াড ওই টাইপের কোনো জায়গায় যদি সে জয়েন করে ভালো কিছু করতে পারে। আমার কলেজে একটা এক্সাম্পল ইয়া ছিল, 2010-এ আমার কলেজ থেকে হচ্ছে একজন ম্যাথ অলিম্পিয়াডে গিয়ে ব্রোঞ্জ পেয়েছিল। তো এরপরে হচ্ছে তাকে সরাসরি সর্ট অফ লাইক এমআইটি দাওয়াত দিয়ে আন্ডারগ্রেড করতে নিয়ে গেছে, যে ভাই আসো এখানে। তো আমার মনে হয় যদি ওই টাইপের ওই লেভেলের ভালো কিছু করা যায়, দেন ইউ হ্যাভ স্কোপ, এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি করা যায়। আতিফ। হ্যাঁ, এক্সট্রা কারিকুলার না, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে আসলে। আপনি আহ, আপনি যেগুলা আপনি যা করেন এক্সট্রা কারিকুলার যদি কিছু করেন, আপনি যদি ভালো খেলাধুলা করেন বা আপনি ভালো গিটার বাজান, এগুলা আমরা আমরা যখন আমেরিকা অ্যাপ্লাই করেছি তখন চেষ্টা করেছি যা পারছি অ্যাড করছি, বাট এটা করতে পারেন যখন প্রোফাইলে আসলে কিছু থাকে না আমাদের, তখন এগুলো অ্যাড করার কোনো উপায় থাকে না। কিন্তু আহ, চেষ্টা করা যে আপনি আপনার লিডারশিপ দিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং এ খুব একটা এখানে দেখবে না। আপনি আপনি যাচ্ছেনই অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আপনি লিডারশিপ দিয়ে কি করবেন আসলে। তারপরেও চেষ্টা করা, আর আপনি সফটওয়্যার শিখতে পারেন অনেক, যেগুলা আপনি ধরেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সফটওয়্যার শিখতে পারেন, হেক্রাস, এইচএমএস, আর্কজিআইএস, এগুলো ভালো মতো শিখলেন, এগুলো প্রোফাইলটাকে আপনার আপগ্রেড করবে। তারপরে স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো শিখতে পারেন, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই হোক, আপনি ওই রিলেটেড কাজগুলা বা ওই রিলেটেড সফটওয়্যারগুলো শিখে রাখলেন, এগুলো আপনার প্রোফাইলকে একটু ভ্যালু দেবে। ইয়েস। আর এই আরেকটা জিনিস হয়তো বা অনেকে জানে না, যে সেটা হচ্ছে ধরে ইউএস ইউনিভার্সিটি গুলোতে কিন্তু বাংলাদেশের মতো কিছু কোটাই মানুষজন নেই, সর্ট অফ লাইক প্লেয়ার কোটা। বাংলাদেশে যেভাবে খেলাধুলার কোটায় নেই, এখানে কিন্তু যদি কেউ
এক্সট্রাঅর্ডিনারি ভালো প্লেয়ার হয় এবং সে কিন্তু ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে ইউনিভার্সিটি যদি কোনো টিম থাকে এক্সিস্টিং। সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু অনেকে আছে যারা আহ, মানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে, ওহাইও ইউনিভার্সিটিতে কিন্তু স্পোর্টস এ, রাইট? সো কারণ হচ্ছে এক একটা কোচের বেতন দেয় হচ্ছে ইয়ারলি $1 million প্লাস। এবং যে স্টুডেন্টরা থাকে আমি যতটুকু জেনেছি যে ওদের ওদের হচ্ছে টিউশন ফি ওয়েভ করা থাকে, ওদেরকে থাকার জন্য ফ্রি, আবার ওদেরকে একটা স্টাইপেন্ড দেয়। সো এটা রাজার হালে বলা যায় পড়াশোনা করে আর কি, যারা এই কোটায় আছে। তো আপনি যদি এক্সট্রা কারিকুলার না, আপনি খুব ভালো ফুটবলার হন, দেন আপনি হয়তো এটা কাজে লাগাতে পারেন স্কিলটা। বাট আই ডোন্ট নো যেটা ফান্ডিং এর ক্ষেত্রে বা এডমিশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কাজে দিবে কিনা। সো এটা হচ্ছে লাইক ফুটনোটে বলা। ওকে, আমরা মোটামুটি এক বাট ঘন্টা বাংলাদেশের খেলাগুলা এখানে খুব একটা চলে না আসলে। চলে না। আপনি হয়তো রাগবি, সকার সকার হয়তো চলে, বাট সকারের প্রচুর মানুষ সকার খেলে, তো ওগুলো হয়তো কাজে দিবে। তারপরে চেষ্টা করা যদি হয়। আচ্ছা, আমাদের হচ্ছে মানে হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এমএসসি শেষ করে ইঞ্জিনিয়ারিং এমএসসি শেষ করে গিয়েছে, জব অপরচুনিটি নিয়ে বলছে আসলে। ফার্স্ট অফ অল আমি বলবো যে দুজনই হচ্ছে মাত্র মাস্টার্স করছে, 1 বছর শেষ। সো জব এক্সপিরিয়েন্স বা অপরচুনিটি নিয়ে কেউ কিছু যদি বলতে চাও, আতিফ বা অমিত, তাহলে বলতে পারো। যে তোমরা এখানে জব করছো না, বাট যদি জানো জানো আর কি, যে আসলে অলরেডি আমরা কিছুটা বলেছি শুরুতে, তারপরে যদি একটু ছোট করে বলা যায় সেক্টর গুলা কি হতে পারে। অমিত অমিত বলো। উম, এটা যে কথাগুলো বলেছিলাম আর কি, যে আমি এখানে ট্রান্সপোর্টেশনের প্রচুর পরিমাণ স্টুডেন্ট দেখেছি যারা এমএসএস এ মাস্টার্সও করছে, না এমএসএস এ পিএইচডিও করছে, আবার অনেকে জবেও জয়েন করছে। তো এটা পুরোপুরি ইচ্ছার উপর। আর আমি আমার ফিল্ডে যতটুকু দেখেছি মানে প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে। আর তবে পিএইচডি তে ফান্ড পাওয়ার থেকে জব পাওয়াটা তুলনামূলক কঠিন। বাট আপনি যদি একভাবে লেগে থাকেন বা আপনার যদি গোল ওটাই হয়, আপনি ওটা চেষ্টা করতেই পারেন, অথবা আপনি চাইলে ব্যাকআপ হিসেবে পিএইচডি তে অ্যাপ্লাই করে রাখতে পারেন কোথাও। সেটাও অনেকে করে থাকে। তো পিএইচডি সুযোগ আছে, এমএস শেষে জবের সুযোগ অনেক আছে। লিস্ট আমি সিনিয়র ভাইয়াদের থেকে যতটুকু দেখেছি, অনেকেই এমএস শেষে জবে এখানে জয়েন করে। তো আহ, আমি আসলে এখনো ওই পর্যায়ে পর্যন্ত যাই নাই, তো আমি নিজে এখনো এক্সপিরিয়েন্স করিনি। তো যতটুকু দূর দেখেছি যে এক্সপিরিয়েন্স সুযোগ আছে জবের। সো এটা পুরোপুরি আপনার ইচ্ছার উপর, আপনি কি পিএইচডি করতে যাচ্ছেন নাকি জব করতে যাচ্ছেন, দুই ক্ষেত্রেই সুযোগ আছে। এক্স্যাক্টলি। আর আমরা হচ্ছে ইউএসএ পড়াশোনা শেষ করার পরে জব করা নিয়ে হচ্ছে একটা সেশন করব, জব এবং ক্যারিয়ার নিয়ে ওভারঅল। সো আই থিঙ্ক ভাই যে কোশ্চেন করেছেন আপনি থাকলে অনেক কিছু জেনে যাবেন যে আসলে জবে কেমন সুযোগ আছে। ওকে, সো আই থিঙ্ক দ্য লাস্ট কোয়েশ্চেন অলমোস্ট, কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। উনি বলছেন যে উনি যখন জিএর কথা ভাবেন তখন উনি খুব ম্যাথ নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যান, কারণ উনি ম্যাক্সিমাম ম্যাথ বলতে পারছেন ভুলে গেছেন। সো উনি কিভাবে হচ্ছে রিকভার করতে পারে, ওভারকাম করতে পারে, আই থিঙ্ক জিএর ম্যাথ সেকশন নিয়ে কথা বলছে। আর টেক্সটাইলে অপরচুনিটি আছে কিনা। আচ্ছা, টেক্সটাইল নিয়ে হচ্ছে আমরা একটা সেশন করছি একদম, অনেকগুলো রিকোয়েস্ট পাওয়ার কারণে, যে আমরা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা সেশন করব টেক্সটাইল থেকে যারা আসতে চায়। সেটি হচ্ছে মোস্ট প্রবাবলি 24 তারিখ, 24শে জুন, রাত 9টায়। সো আই থিঙ্ক আমাদের সাথে থাকলেই হয়ে যাবে। ওকে, সো এই কোয়েশ্চেন নিয়ে কিছু বলবা কিনা কেউ, জিআরই ম্যাথ সেকশন নিয়ে বা জিআরই এই পোর্শনটা নিয়ে? জিআরই ম্যাথ সেকশন নিয়ে আপনি যদি ভুলে যান, আপনাকে প্র্যাকটিস করতে হবে। জিআরই না দিয়ে তো আপনি আসলে আসতে পারবেন না এখন। সেটার জন্য ম্যাগুস অ্যাকাউন্টের ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, বা ইটিএস এর কিছু গাইড আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। বা আপনার যদি তারপরেও না হয়, আপনি আরো আপনি জাস্ট গুগল করলেই প্রচুর পরিমাণে সোর্স পাবেন ম্যাথ, জিআরই ভার্বাল এবং জিআরই ম্যাথমেটিক্সের জন্য। তো জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে থাকবেন। যখন মনে হবে আপনি কনফিডেন্ট, আপনি তখন এক্সাম অ্যাটেন্ড করবেন। এক্স্যাক্টলি। অমিত, তুমি কিছু বলবা নাকি আর এটা নিয়ে? এই তেমন কিছু বলার নেই। হ্যাঁ, যদি নর্মালি দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা, তাদের জন্য ম্যাথ পার্টটা তুলনামূলক ইজিয়ার। তো যদি আপনি ম্যাথ ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ম্যাথের ক্ষেত্রে আপনি চাইলে ডিরেক্ট প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। আমি যেটা করেছি আর কি, যে ম্যাথ অন 5 পাউন্ড অ্যান্ড মাগুস যে প্রবলেমস গুলো, এগুলো আমি
আমি শুরুতেই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি, কারণ আমি ম্যাথের ব্যাপারটা নিয়ে মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে এটার অনেকগুলো ব্যাপারে আমি জানি। ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে 9-10 বা ইন্টার লেভেলের ম্যাথ। তো আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম আর চেষ্টা করতাম যে প্র্যাকটিস সলভ করার সময়টা কমিয়ে আনার জন্য। আর এই প্র্যাকটিস করার সময় আমি যেগুলোতে প্রবলেম ফেস করতাম, ওই প্রবলেমগুলো আমি ম্যানহাটন 1 to 6 থেকে দেখতাম। ম্যানহাটন 1 to 6 খুবই ভালো একটা বই। ওখানে প্রবলেমের যে রিজনিং গুলা বা কোনটা অ্যান্সার কোনটা অ্যান্সার না, সেই গুলো খুবই ভালো মতো এক্সপ্লেইন করা আছে। তো ওই বইটা আমার অনেক হেল্প করে হয়েছে ওইটা পড়ে। আর হচ্ছে, তো ম্যাথের ক্ষেত্রে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি। আর আপনার যদি ম্যাথে আগে থেকে একটা দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনি আগে তাহলে ম্যানহাটন 1 to 6টা সলভ করে আসতে পারেন। 1 to 6টা পুরোপুরি মোটামুটি ওখানে হচ্ছে মেইনলি ওটা থিওরিটিক্যাল, ওখানে প্রবলেম বেশি নেই। তো ম্যানহাটন ওখান থেকে আপনি থিওরি গুলো দেখবেন, আর ওদের যে প্রবলেম সলভ করার যে অ্যাপ্রোচটা সেটা আপনি দেখবেন যে ওরা কিভাবে চিন্তা করছে বা কোন শর্টকাটে এটা ওরা কম সময় করে ফেলতে পারছে। এই ব্যাপারগুলো আপনি 1 to 6 পরে খুব ভালো মতো শিখতে পারবেন। এটা ছাড়াও এটা ম্যানহাটন 1 to 6 ছাড়াও মাগুস অ্যাকাউন্ট থেকে অনেকে সলভ করে। সেখানে ইজি, মিডিয়াম, হার্ড, ভেরি হার্ড বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম দেওয়া থাকে। অনেকে নোভা ম্যাথ বাইবেল সলভ করে। আর ইটিএস যে অফিসিয়াল গাইড গুলো সেগুলো অনেকে সলভ করে। আর ফর মি, আমি জাস্ট ম্যানহাটন 5 পাউন্ড করেছিলাম, আর ইটিএসটা করেছিলাম, আর মাগুস অ্যাকাউন্ট পুরো করেছিলাম, বাট পুরোপুরি আমি করি নাই। তো এগুলো আমার জন্য এনাফ ছিল। তো এগুলো থেকে আপনি থিওরি 1 to 6 থেকে আপনি থিওরি গুলো দেখবেন। আর এগুলো যদি আপনার থিওরিটা মোটামুটি শুরু হয়ে যায়, প্র্যাকটিস করা হয়ে যায়, সেক্ষেত্রে এরপর আপনি 5 পাউন্ড থেকে প্র্যাকটিস করবেন। আর আপনি চাইলে 5 পাউন্ডটা দুইবারও শেষ করতে পারবেন, কারণ আপনি যখন সেকেন্ড টাইম আবার সলভ করতে যাবেন দেখবেন যে প্রবলেম গুলো আবার নতুন লাগতেছে। তো আপনার দুইবার করে সলভ করা হলে ব্যাপারটা আরো ভালো মতো ঝালাই হলো। আর আরেকটা ব্যাপার, আপনি নিজের যে পজিশনটা আপনি বুঝতে পারবেন আপনি যদি প্রচুর পরিমাণে মক টেস্ট দেন। আর অনলাইনে প্রচুর মক টেস্ট আছে, ম্যাথ, কোয়ান্ট, ভার্বাল আলাদা আলাদাও করা আছে, আবার ফুল মক টেস্টও আছে। ফুল মক টেস্ট দিতে পারলে তো খুবই ভালো, যে আপনার ফুল এক্সাম দেওয়ার একটা এক্সপেরিয়েন্স হবে। আর আপনি, কারণ 4 ঘন্টা পুরো একটা পরীক্ষা দাও, এটা খুবই কঠিন একটা কাজ। এটা দেখা যায় যে শেষ পর্যন্ত আর মাথা কাজ করেই না। সো আপনি যত ফুল মক টেস্ট দেওয়ার একটা অভ্যাস করবেন, তত আপনার মেইন এক্সামটা আরো ইজি হবে। আর ফুল মক টেস্ট না দিলেও আপনি হচ্ছে যেই পার্টে আপনার দুর্বলতা, কোয়ান্ট হলে কোয়ান্ট বা ভার্বাল হলে ভার্বাল, এই পার্ট গুলো আপনি রেগুলার মক টেস্ট দিতে থাকবেন, তাহলে হচ্ছে আপনার যে 35 মিনিট সময়ের মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে আপনার যে 20টা কোয়েশ্চেন সলভ করার যে টেন্ডেন্সিটা, ওটা আপনার তখন আরো ইজি হবে আর কি। তো এভাবে এই স্ট্র্যাটেজি গুলো আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ অমিত। আরেকটা কোশ্চেন আছে যে ভার্বাল নিয়ে। সো আমি এটা রেসপন্স করতে চাচ্ছি না এই কারণে যে আসলে, এবং কামাল হোসেন ভাই আপনার জন্য, আমরা হচ্ছে অলরেডি জিআরই নিয়ে একটা সেশন করেছি। আহ, আমাদের এই পেজে হচ্ছে আপনি পেয়ে যাবেন, ডেডিকেটেড টু জিআরই অনলি। এবং একজন ভাই এসেছিলেন যিনি হচ্ছে 333 স্কোর করা জিআরইতে আউট অফ 340। সো উনি অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করেছেন জিআরই, টোটাল জিআরই নিয়ে। একটু জাস্ট খুঁজলে পেয়ে যাবেন। এই মাসে করেছি আমরা, সো খুব বেশি দূরে যাওয়ার কথা না লাইফটি। আর ওকে, সো আই থিঙ্ক আমরা আসলে শেষ করব, অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে। সো এনি লাস্ট ওয়ার্ড, যারা হচ্ছে বাংলাদেশ থেকে এখন স্টেমে যে কোনো একটা সাবজেক্ট আসতে চাই, বা হচ্ছে এখন আন্ডারগ্রেড করছে বা মাস্টার্স করছে, তাদের উদ্দেশ্যে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে। সো স্টার্টিং ফ্রম আতিফ। যারা আসতে চায় তাদের জন্য একটাই কথা, চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না। আর হতাশ হওয়া যাবে না, এই আমার আর কিছু বলার নেই। এটাই এটাই সব থেকে বড় ব্যাপার, লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। অমিত, এনি ফাইনাল ওয়ার্ডস? আমি যেটা বলবো যে কারো কেউ আগে যেন পুরোপুরি ভাবে সে ডিসাইড করে যে আমি আসলে হায়ার স্টাডিজ এর জন্য আসতে চাই কিনা। কারণ এখানে আসলে হায়ার স্টাডিজ বা রিসার্চ, এই ব্যাপারগুলো খুবই অনেক বেশি ধৈর্য লাগে এই ব্যাপারগুলো কন্টিনিউ করার জন্য। সো জাস্ট সিনিয়র ভাইরা যাচ্ছে বলেই চলে যাব, বা হচ্ছে ফান্ড আছে, বা হচ্ছে গেলেই বাইরে সেটেল, এরকম কোনো টেন্ডেন্সি নিয়ে যেন কেউ না আসে। আর কারণ দেশে আপনার যেটাতে আসলে
আপনার যদি ফার্দার পড়াশোনা করার ইচ্ছা না থাকে, এখানে পড়াশোনা চালিয়ে যাওয়াটা আরো কঠিন হবে। সো কেউ আগে আপনার নিজেকে ডিসাইড করতে হবে এবং ডিটারমাইন্ড হতে হবে যে আপনি আসলে এ পথে আসতে চান কিনা, কারণ ব্যাপারটা অনেক লেংদি। আপনার যদি জিআরই প্রিপারেশন থেকে শুরু করে একদম আপনার ক্লাস শুরু হওয়া পর্যন্ত, এখানে মাস্টার্সের ক্লাস শুরু হওয়া পর্যন্ত ধরি, এটা প্রায় 1.5 থেকে 2 বছরের মতো একটা ব্যাপার। সো আগানোর আগে বুঝে শুনে আগাতে হবে, ওরকম একটা টেন্ডেন্সি নিয়ে আগাতে হবে যে হ্যাঁ আমি নেক্সট 1.5 বছর এটার পেছনে খুব ভালো মতো লেগে থাকবো, আর হতাশ হওয়া যাবে না, যেটা বাতিক ভাইয়া বললেন। সো আপনার ট্রাই করতে হবে একটা টাইমলাইন মেনটেন করার, যে আপনি ওই এই সময়ের মধ্যে আমি এটা শেষ করবো, কারণ তখন হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা ট্র্যাকে থাকাটা অনেক ইজি হবে। যেমন আমি যেটা প্ল্যান করে রেখেছিলাম, আমার গ্রাজুয়েশন হয়েছিল জানুয়ারিতে, সো আমি প্ল্যান করেছিলাম যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমি জিআরই দিব। একটু ধীরে সুস্থে আমি আস্তে ধীরে জিআরই প্রিপারেশন নিয়েছিলাম, টিউশন করেছি আর জিআরই প্রিপারেশন নিয়েছি। এর 1 মাস পর আমি টোয়েফেল দিয়েছি। এরপর আমি নেক্সট 3-4 মাস একটানা ইমেল করেছি। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি যদি ফান্ড ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যত আর্লি পসিবল অ্যাপ্লাই করা। তো আমি ট্রাই করেছি যে ডিসেম্বরের মধ্যে, নেক্সট আগস্টের সেমিস্টারের জন্য ডিসেম্বরের মধ্যে যত বেশি সম্ভব অ্যাপ্লাই করে রাখা। আমাকে বড় ভাইয়েরা, আমি যেটা শুনেছি বড় ভাইয়াদের থেকে, যত ডিসেম্বরের মধ্যে পারলে সবগুলোতেই অ্যাপ্লাই করে ফেলেন, মানে যত আগে আপনি অ্যাপ্লাই করবেন তত ফান্ড পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো ডিসেম্বরের মধ্যে আমি যত অন্তত 3টা অ্যাপ্লাই করে ফেলেছি, জানুয়ারিতে আরো 2টা, ফেব্রুয়ারি এবং তারপরে আমি বাকিগুলো অ্যাপ্লাই করেছি। এরপরে আপনার অ্যাপ্লাই করা, ইমেল করা, অ্যাপ্লাই করা, এরপরে হচ্ছে যে ডকুমেন্টস পাঠানো, ভিসা প্রসিডিংস, এগুলো কিন্তু পরের পুরো মাসটাই আপনার লেগে যায়। আপনারা কিন্তু কোনো সময় যে বসে থাকতেছেন এরকমটা হবে না। আপনার এলওআর রেডি করা বা এলওআর স্যারদের থেকে কালেক্ট করা বা এসওপি রেডি করা, এগুলো তো পেছনে প্রচুর সময় যাবে এবং অনেক বেশি টাইম আপনাকে নিজেকেও দিতে হবে। সো এরকম সব ব্যাপারগুলো মাথায় রেখেই আপনার এই দিকে আসতে হবে। আর হচ্ছে ওই কোনোভাবেই হতাশ হওয়া যাবে না আর কি, যে কোনো একটা নেগেটিভ রিপ্লাই পেলেন, আপনাকে আবার পুরো দমে আবার ইমেল করা শুরু করতে হবে, বা হচ্ছে একটা ইউনিভার্সিটি রিজেক্ট হলেন, আপনার অপশনস রেগুলারলি খুঁজতে হবে যে আর কোনো অপশন আছে কিনা, বা আমি আর কারোর সাথে কথা বলতে পারি কিনা, কোনো ভাই আমাকে ভালো একটা সাজেশন দিতে পারবে কিনা। আপনাকে রেগুলার কিন্তু আম, এই কোয়েস্টটা থাকতে হবে আর কি। এভাবে আর এভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, এটা হবেই এক সময় না এক সময়। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক মূল পয়েন্টটা হচ্ছে লেগে থাকা এবং হতাশ না হওয়া। দুজন থেকে যেটা জানলাম, তার মানে হচ্ছে আসলে নেগেটিভ রিপ্লাই আসবে, 10 জন নেগেটিভ রিপ্লাই দিবে, 20 জন দিবে, হয়তো 1 জন পজিটিভ দিবে, এবং ওটাতে আপনি অ্যাপ্লাই করলে ফান্ডিংটা হবে। সো লেগে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কাজে আসলে সাকসেসের জন্য লেগে থাকাটা খুবই জরুরি। সো থ্যাংক ইউ অমিত এবং আতিফ, দুজনকে। সো ভালো লাগছে খুব যে একটা সাকসেসফুল সেশন শেষ করলাম তোমাদের সাথে। আই থিঙ্ক অনেকেই বেশ ভালো ইনফরমেশন জানতে পারবে, বিশেষ করে তোমাদের সেক্টরে যারা আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আসতে চাই, আই থিঙ্ক ওদের জন্য খুব ভালো ডেডিকেটেড সেশন। আর যারা আমাদেরকে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে এই কমেন্টে জানাতে পারেন, হয়তোবা আমি আতিফ এবং অমিতকে রিচ করে পরবর্তীতে কিছু রেসপন্স করতে পারবো। আর এই পেজে হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে ইনস এন্ড আউটস সবকিছু আমরা কভার করার ট্রাই করছি, যতটুকু পারা যায়, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে। অলরেডি অনেকগুলো লাইভ করা শেষ। সো আপনাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হয়তো বা ওই লাইভগুলো থেকেই পেতে পারেন, যদি লাইভগুলো একটু জাস্ট গো থ্রু করেন আর বেশি বেশি শেয়ার করেন, যাতে হচ্ছে আপনাদের মতো অনেক মানুষজন দেখতে পারে। সো আমরা শেষ করছি তাহলে। ধন্যবাদ অমিত এবং আতিফকে অ্যাগেইন। ভালো থাকো। ধন্যবাদ। কথা ভালো হবে। থাকবেন। ওকে, শিওর। আল্লাহ হাফেজ।